আচ্ছা, তাহলে আমাদের বইটা খোল। বইতে হচ্ছে আমাদের হয়ে গেছিল সিউডো এই জিনিসগুলো হয়ে গেছিল। কমপ্লেক্সিটি থেকে শুরু হবে, তাই তো? কমপ্লেক্সিটি শুরু হবে। আচ্ছা আচ্ছা, একটা অ্যালগোরিদম যখন আমি লিখছি, অ্যালগোরিদম মানে কি? একটা কোয়েশ্চেন সলভ করার প্রসেসটা, রাইট? আচ্ছা, এবার ধর একটা অ্যালগোরিদম যখন লিখতে হচ্ছে আমাকে, ধর আজকে আমি বললাম যে আচ্ছা দেবরাজ, ধর হ্যালো দেবরাজ, মাইক অন কর। ধর তুই তোর ফোনটা আমার বাড়িতে ফেলে গেছিস সকালে, ঠিক আছে? ফেলে গিয়ে বাড়িতে দেখছিস তুই ফোনটা তোর কাছে নেই। দেন মার ফোন থেকে ফোন করে আমায় কি বলবি? আমি বলবো হ্যাঁ ফেলে গেছিস। দেন কি করবি? আচ্ছা, এবার দেবরাজ তাহলে আমার বাড়িতে ওর ফোনটা নিতে আসবে, রাইট? আচ্ছা, এবার ভাব দেবরাজ যদি আমার বাড়িতে ওর ফোনটা নিতে আসে, এখানে দেবরাজের জন্য তিনটে সম্ভাবনা হতে পারে, তিনটে কেস হতে পারে। একটা কি, একটা হচ্ছে দেবরাজ আমার বাড়িতে পুরোপুরি এলো। আচ্ছা, আরেকটা হলো হচ্ছে আমি দেবরাজকে বললাম যে ঠিক আছে আসতে হবে না, আমি বেরোচ্ছি, তো তুই বাড়ি থেকে বেরো, আমি এই রাস্তা দিয়ে যাবো, মাঝখানে দেখা হয়ে যাবে। ঠিক আছে, ওটা কেস হতে পারে। আরেকটা হতে পারে যে দেবরাজকে আমি বলছি যে আহ, তোর বাড়ি কোথায়? দেবরাজ বলো আমার বাড়ি এখানে। আমি বলবো ও আচ্ছা আমি তো ওখানে যাবো রে, ঠিক আছে তোর বাড়ি থেকে আমি দিয়ে আসছি। তাহলে এই তিনটে ঘটনার মধ্যে দেবরাজের জন্য সবচেয়ে ভালো ঘটনা কোনটা? শুনতে পারবি? এই তিনটের মধ্যে ওর জন্য সবচেয়ে ভালো কোনটা? আমি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো, তাই তো? তাহলে ওকে আর আসতে হচ্ছে না। আচ্ছা, সবচেয়ে বাজে কোনটা? সবচেয়ে বাজে হচ্ছে ওকে পুরোটা আমার বাড়িতে আসতে হচ্ছে, ঠিক আছে? আর মোটামুটি কোনটা? আমিও বেরিয়েছি ও বেরিয়েছে, রাস্তা মাঝখানে দেখা হয়ে গেছে। তো তার মানে একটা জিনিস, একটা প্রবলেম সলভ করার জন্য আমার কাছে তিনটে অপশন বা তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে বেস্ট কেস, একটা অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে ওর্স্ট কেস, ঠিক আছে? এবার সবসময় যে তিনটে কেস হবেই তার কোনো মানে নেই, ঠিক আছে? মানে ধর আজ যদি স্কুলটা বলছে, আজ যদি ফোনটা ও আমার বাড়িতে না ফেলে এখন হেড স্যারের রুমে ফেলে আসতো, তাহলে হেড স্যারকে ও বাড়িতে দিতে যাবে? যাবে না। তখন ওকে স্কুলে আসতেই হবে। তার মানে কি তখন ওর্স্ট, বেস্ট, অ্যাভারেজ তিনটেই সেম, তাই তো? তার মানে সবসময় যেরকম ওর্স্ট কেস, অ্যাভারেজ কেস বা বেস্ট কেস হবে তার কোনো মানে নেই। তো এবারে যে কোনো অ্যালগোরিদম, অ্যালগোরিদম মানে যখন আমি কোনো একটা প্রবলেম সলভ করছি তখন প্রত্যেকটা প্রবলেমেরই একটা কেস হতে পারে যে আমার খুব কম খাটনি করেই হয়ে গেছে, আরেকটা হতে পারে যে আমাকে বেশি খেটে ওটাকে পেতে হয়েছে, একটা হয়েছে যে ডিপেন্ড করছে আমি বেশি খাটতে হতে পারে কম খাটতে হতে পারে, আমি জানি না কেন ডিপেন্ড করছে। ধর আজকে ও বেরিয়েছে আমি বেরিয়েছি, এবার আমি তো বেরিয়ে রাস্তা দেখা হয়েছে কারোর সাথে গল্প করছি, তখন তোকে পুরো রাস্তাই হবে। এবার ধর ও বেরিয়েছে, ও হেঁটে আসছে, আমি তো বাইক নিয়ে বেরিয়েছি, ও হয়তো সিঁড়িতে নামতে নামতে পৌঁছে গেছে। তার মানে কি যখন অ্যাভারেজ কেসটা না ওরকম কোনো ইয়ে হয় না, মানে অ্যাভারেজ তাকেই বলে না যে ভালো বা খারাপের মাঝখানে একটা কিছু, এটা অ্যাভারেজ। আচ্ছা, তো ঠিক এরকম ভাবে টাইমের রেসপেক্টে যদি বলি বা যদি আমি স্পেসের রেসপেক্টে বলি, টাইম বা স্পেস এই দুটো রেসপেক্টে তিনখানা কেস হতে পারে। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে ওর্স্ট কেস, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আচ্ছা এখানে অ্যালগোরিদমের দক্ষতা, তারপরে হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি মানে স্পেস জটিলতা, সময়ে জটিলতা মানে টাইম কমপ্লেক্সিটি নিজেরা পড়বে এগুলো, ঠিক আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হলো এই ফার্স্টে আসছে হচ্ছে আমাদের স্পেস জটিলতা বা স্পেস কমপ্লেক্সিটি। এটা মানে কি? এটা মানে হচ্ছে ধর আমি বললাম যে ধর আমি ওই যে ফোনটা ফেলে গেছিল, ও হয়তো ফোনটা নেওয়ার জন্য ও একটা ব্যাগ নিয়েছে, যে ফোনটা আমি ব্যাগের মধ্যে ভরে আনবো, ঠিক আছে? কেন ব্যাগ নিয়েছে? বিকজ ও হয়তো হাফ প্যান্ট পরে আসছে, ওর পকেটে হয়তো ফোনটা ধরবে না, জাস্ট আমি কথা কথা বলছি, ঠিক আছে? তো একটা ব্যাগ নিয়েছে সাইড ব্যাগ।
এবার ওর জায়গায় অন্য কেউ থাকলে, যে ধর জিন্স পরে আসছে, সে কি করবে? সে ব্যাগ আনবে না। আরেকজন যে আছে, ধর ও একটা জায়গা থেকে ফিরছিল, ওর তো অলরেডি ব্যাগ ছিল, তাহলে ও তাহলে নতুন ব্যাগ আর আনবে না। তার মানে কি, একটা প্রবলেম সলভ করার সময় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসও কিন্তু আমার লাগবে। তো ওটাকেই বলা হয় স্পেস কমপ্লেক্সিটি। এবার স্পেস কমপ্লেক্সিটি মানে ফার্স্ট অফ অল এরকম হতে পারে যে একটা প্রবলেম সলভ করতে গেলে আমার মিনিমাম কত স্পেস লাগবে। ধর এখানে ফোনের জায়গায় হয়তো আজ ধর মা বললো যে বাজার করে নিয়ে আয়, ঠিক আছে? এ বাজার করতে গিয়ে কতটা স্পেস লাগে ডিপেন্ড, তা সেই হিসাবে ব্যাগটাকে নেবো আমি, ঠিক আছে? এবার ধর একটা একটা বিশাল বড় ব্যাগ নিয়েছি, তাহলে ওই বড় ব্যাগটা আমাকে নিতে হবে। এবার ওটা যদি ভরুক বা না ভরুক, ব্যাগটা তো আমার নিয়ে যেতে হচ্ছে। তার মানে কিন্তু স্পেস কমপ্লেক্সিটি বললে আমি পুরো ব্যাগের সাইজটাই বলবো। এবার ধর তুই কিনতে গেছিস বাজারে কিছু, কিনতে গিয়ে তুই এবার দেখলি যে ভালো ধর ভুট্টা বিক্রি হচ্ছে, ঠিক আছে? মানে গরম করে দিচ্ছে, তুই ধর এক পিস ভুট্টা নিলি। ভুট্টা নিয়ে তুই ভাবছিস যে একটা কাজ করি, আমি এই বাকি বাজারটা করে ফেলি, করে ভুট্টাটা খাবো। তখন তুই ভুট্টাটা ভরেছিস একটা প্যাকেটের মধ্যে, তাহলে ওটাও এক্সট্রা স্পেস নিচ্ছে। ব্যাগে তো বাজার আছে, তোর এক হাতে ব্যাগ আছে, একটা হাতে ভুট্টা প্যাকেটটা আছে, ঠিক আছে? এর ভুট্টাটা তুই খেয়েছিস, খেয়ে প্যাকেটটা ফেলে দিয়েছিস। বাড়িতে যখন আসছিস, বাড়িতে আলটিমেট তুই সেই ব্যাগটাই নিয়ে আসছিস। তার মানে কি, এই বাজার করতে গিয়ে যে ব্যাগটা ছিল ওটা তো আছেই, এক্সট্রা করে ওই প্লাস্টিকের ব্যাগটা অ্যাড হয়েছিল, যেটা মাঝখানে ইউজ হয়ে আবার রেখে দিয়ে চলে এসছিস, ঠিক আছে? তো স্পেস এরকম, মানে মেমোরি, স্থায়ী মেমোরি কিছু হয়, আর একটা কিছু অস্থায়ী মেমোরি হয়। স্থায়ী মেমোরি মানে হচ্ছে এই বাজার করতে যাওয়া ব্যাগটা, যে ওটা আমাকে নিয়ে গেছে, ওটা আমাকে ইউজ করতেই হবে। অস্থায়ী মেমোরি মানে ভুট্টার প্লাস্টিকটা এখন আমার লাগবে বলে নিয়েছি, ওরা লাগবে না বলে দিয়ে দিয়েছি। তো স্পেস কমপ্লেক্সিটি মানে কিন্তু এই পুরো স্থায়ী এবং অস্থায়ী গোটা জিনিসটাকে নিয়ে ভাবা হবে, ঠিক আছে? ডাউট হচ্ছে কোনো? আচ্ছা, এবার স্পেস কমপ্লেক্সিটি মেমোরির একক হচ্ছে কেবি, এমবি, জিবি, মানে গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট, ওই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, রিডিং করবি এগুলো। এবারে চলে আসছে হচ্ছে আমাদের সময় জটিলতা। আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি সুবিধা অসুবিধা রয়েছে, তো এগুলো পড়বি। এখানে ধর বলছে সুবিধা কি, স্পেস কমপ্লেক্সিটি কম হলে মেমোরি কম ব্যবহৃত হয়, অর্থাৎ সম্পদের সাশ্রয় হয়। মানে ব্যাগ যদি আমি ছোট নিয়ে যাই, তাহলে কি হবে? আমার খাটনি কম হবে। ছোট ব্যাগ নিয়ে যাচ্ছি মানে কি, কম দামে ব্যাগ নিয়ে গেলে হয়ে যাচ্ছে আমার, সম্পদের সাশ্রয় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরকম টাইপের সুবিধা অসুবিধা কিছু আছে। অসুবিধা হচ্ছে সবসময় স্পেস কমপ্লেক্সিটি কমানো পসিবল হয় না কিছু কিছু অ্যালগরিদমের ক্ষেত্রে, ঠিক আছে? পসিবল না কেন? না, তোকে ধর বললো বাজার থেকে তুই বাঁধাকপি নিয়ে আয়। বাঁধাকপি আনতে গেলে বড় বাঁধাকপি হলে ওই মানে অনেকগুলো বাঁধাকপি হলে ব্যাগ তো লাগবেই। কিন্তু আজকে বললো পালং শাক নিয়ে, পালং শাকের দিবি তুই যখন কিনবি, এরকম চেপে চুপে একটা ছোট প্লাস্টিকের মধ্যে এরকম ভরে ইয়ে করতে পারবি, রাইট? বাঁধাকপি তো নিশ্চয়ই ভরে এরকম টাইট মারলে ছোট যাবে না। তো স্পেস কমপ্লেক্সিটি বেসিক্যালি সবসময় কমানোটা পসিবল হয় না। আচ্ছা, এবার বলছে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে একটা অ্যালগোরিদম চলতে যতটা টাইম নিচ্ছে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল, আজকে ধর আমার কাছে একটা অ্যারে রয়েছে, ঠিক আছে? আমার কাছে একটা অ্যারে রয়েছে, যেই অ্যারেটা, স্ক্রিনটা দেখ আমার, একটা অ্যারে রয়েছে আমার কাছে।
ধর এর মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে 10, 5, 20, 18, 30, 82, 30, 41, এইগুলো হচ্ছে এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার তোর বললাম আমি এখান থেকে কোনো একটা এলিমেন্টকে খুঁজতে হবে, খুঁজে বলতে হবে আমাকে যে কত নম্বর ইন্ডেক্সে রয়েছে। আমাকে বল 5 কত নম্বর ইন্ডেক্সে রয়েছে। 5 কত নম্বর ইন্ডেক্সে রয়েছে? 1 নম্বর ইন্ডেক্সে। গুড। 5 রয়েছে হচ্ছে আমার 1 নম্বর ইন্ডেক্সে। আচ্ছা, 41 7 নম্বরে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, 7 নম্বরে আছে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি ভাবছি যে আহ, যদি এরকম হয় তাহলে ইউজার আমাকে যা খুশি খুঁজে দিতে পারে। আচ্ছা, এবার বল আমার জন্য কোনটাকে খুঁজে বের করা সবচেয়ে তাড়াতাড়ি বা সবচেয়ে প্রফিটেবল? কেন? এটিরও ইন্ডেক্স নাম্বারটা বলা বেশি সহজ নাকি 10 ইন্ডেক্স নাম্বার বলা বেশি সহজ? 10। তার মানে আমার জন্য সবচেয়ে খুঁজে বলাটা কোনটা বেশি মানে সহজ কোনটা? 10। আর সবচেয়ে টাফ কোনটা? 41 কে জিজ্ঞেস করলে তুই লাস্ট থেকে পৌঁছাতে হচ্ছে পরপর। এবার এখানে তো এতগুলো 8টা আছে, এখন যদি 80টা থাকতো, 80, 80 বা ধর 800টা আছে, তার মানে এই প্রথমটা জিজ্ঞাসা করলে আমার কাছে সবচেয়ে বেশি ইজি বলাটা, আর লাস্টটা জিজ্ঞাসা করলে হচ্ছে বেশি টাফ, আর মাঝের যেগুলো জিজ্ঞাসা করলে ওটা মোটামুটি ব্যাপার একটা। তাহলে এইখানে বেস্ট কেস কোনটা হবে যদি প্রথমটা আমার জিজ্ঞাসা করে? ওর্স্ট কেস কোনটা হবে যদি আমার লাস্টটা জিজ্ঞাসা করে 41টা? আর অ্যাভারেজ মানে হচ্ছে মাঝে যে কোনো নাম্বার 18, 20, 30, 82 যখন জিজ্ঞেস করে। ডাউট আছে কোনো এখানে কারোর? ডাউট আছে কোনো? তোদের কথা আমি শুনতে পাচ্ছি না রে, একটু জোরে বল। আর মাইক সবার মিউট আছে। হ্যালো, কি বললি? আচ্ছা, বাকিদের বল, তুই বল, তোকে তো জিজ্ঞাসা করছি। আচ্ছা, তো এরকম ভাবে এলিমেন্ট গুলো আছে। এবার যেটাকে আমি বেস্ট কেস বলছি, আর একটা কি বলছি অ্যাভারেজ কেস, আর একটা বলছি ওর্স্ট কেস। আমি দেখতে পাচ্ছিস তো? আমি এটা বললাম যে কতটা আমার স্পেস লাগবে বা কতটা আমার টাইম লাগবে তার ওপর বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওর্স্ট কেস ডিপেন্ড করছে। ঠিক। আচ্ছা, এবারে কোনো এক, এবার আমাদের আসছে হচ্ছে এখানে সেটা হচ্ছে অ্যাসিম্পেটিক নোটেশন। অ্যাসিম্পেটিক নোটেশনটা কি? অ্যাসিম্পেটিক নোটেশন হচ্ছে ও, মানে এই নোটেশন হচ্ছে কোনো একটা অ্যালগোরিদমের এই বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওর্স্ট কেস ভালো করে পেঁচিয়ে দিতে পারে। ঠিক আছে, উল্টো এটা। হ্যাঁ, এটা উল্টো। এইদিকে। আচ্ছা, অ্যাসিম্পেটিক নোটেশন
অ্যাসিম্পটেটিক নোটেশন হচ্ছে কোন একটা অ্যালগরিদমের বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস আমাকে বের করে দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা অন্য। আচ্ছা, বিগ ও নোটেশন, ও হচ্ছে একটা অ্যালগরিদমের আপার বাউন্ডটা বের করে। আপার বাউন্ড মানে হচ্ছে বেসিক্যালি ওয়ার্স্ট কেস, এটা হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে? বিগ ও নোটেশনটা এটাকে বের করতে পারে। তাহলে বিগ ও নোটেশন কিসের জন্য ইউজ করা হয়? আপার বাউন্ড বের করার জন্য। মানে হচ্ছে এরকম একটা বড় ও লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, লোয়ার বাউন্ড বের করার জন্য ইউজ করতে হয় হচ্ছে বিগ থিটা, ঠিক আছে? বিগ থিটা না, সরি, বিগ কি বলে, ওমেগা। বিগ ওমেগা, এই সাইনটা হচ্ছে তোর ওই, এখানে তো নেই কিবোর্ডে আমার, মানে ওমেগা যে সাইনটা, ওই সাইনটা, ঠিক আছে? হ্যাঁ, বিগ ওমেগা। বিগ ওমেগা হচ্ছে লোয়ার বাউন্ডটাকে বোঝায়। ছবিতে যদি, বইতে যদি এখন গ্রাফ থাকে তাহলে হয়তো দেখতে পাবি, ঠিক আছে? হ্যাঁ, এই গ্রাফগুলো। বিগ বিগ ও হচ্ছে আপার বাউন্ড, বিগ ওমেগা হচ্ছে লোয়ার বাউন্ড, আর অ্যাভারেজ কেসটা হচ্ছে বিগ থিটা, ঠিক আছে? বিগ থিটা হচ্ছে অ্যাভারেজ কেসটা বের করে, বিগ থিটা। তার মানে কোন একটা অ্যালগরিদমের বিগ থিটা নোটেশনটা বের করলে তুই অ্যাভারেজ কেস পেয়ে যাবি, বিগ ওমেগা বের করলে বেস্ট কেস পেয়ে যাবি, বিগ ও বের করলে ওর্স্ট কেস পেয়ে যাবি। এবার আমরা সবসময় না, অ্যাকচুয়ালি যখন কাজ করি তখন সবসময় আমরা বিগ ও নোটেশন ধরেই চলি, সবসময় ওর্স্ট কেস ভেবেই চলি। কেন ভেবে চলি? কারণ ধর আজকে, ধর আমার কাছে পড়া আছে, ঠিক আছে? এবার আমি বললাম যে বা তোদেরকে মা জিজ্ঞাসা করলে কতক্ষণ লাগবে, তখন তুই বললি যে আজকে তো 2.5 ঘন্টার মধ্যে পড়া হয়ে যাওয়ার কথা, 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 3 ঘন্টা, ওর বেশি হবেই না। এবার তো তুই 3 ঘন্টা বলে রাখলি যে 3 ঘন্টা হতে পারে, আর তার বেশি আর হবে না, ঠিক আছে? তো বেস্ট কেস হচ্ছে 2 ঘন্টার মধ্যে হয়ে গেল, অ্যাভারেজ মানে 2 থেকে 3-এর মাঝখানে যে কোনো একটা সময় ছেড়ে দেবে, হয়ে গেল। ওয়ার্স্ট কেস মানে 3 ঘন্টা। এবার তুই যখন আমার কাছে পড়তে ঢুকেছিস, তোকে ওর্স্টটা মাথায় রেখে ঢুকতে হবে। মানে এটা আমরা অ্যালগরিদমে করি যে একটা কোডে যদি চালাই আমি, আমি বেস্ট কেস ভেবে কাজকর্ম ডিজাইন করবো না, আমি ওর্স্ট কেসটা ভেবে ডিজাইনটা করবো। যে হ্যাঁ, 3 ঘন্টা লাগতে পারে, তো আমাকে যা প্ল্যান করতে হয় 3 ঘন্টা পরের প্ল্যানই রাখতে হবে। বাই চান্স আগে হয়ে গেলে ঠিক আছে, ভালো, ঠিক আছে? এই জন্য নোটেশনগুলোকে ইউজ করা হয়। এবারে যদি একটা এক্সপ্রেশন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে এইটা টাইম কমপ্লেক্সিটি বলো কত আসবে, তখন আমি কি করে বের করবো? সেটা করার জন্য, ধর তোদেরকে একটা লুপ লিখতে দিয়েছে, বললো ফর int I equal to 1, I less than equal to n, I plus plus। এখানে আদার কিছু প্রিন্ট আছে, কিছু। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কোনো ডাউট নেই তো? আচ্ছা, আচ্ছা, এই লুপটা আমার কতবার ঘুরবে? কতবার? অনেকবার লেখা আছে, কতবার ঘুরবে? একবার ঘুরবে? এইগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাস আছে কিন্তু, ঠিক আছে? এই লুপটা কতবার ঘুরবে আমার? তাড়াতাড়ি বল রে, বাকিরা বল। আচ্ছা, এরকম রেসপন্স না করলে কিন্তু আমি আমার মতো পুরী চলে যাবো, আমার 1 ঘন্টা লাগবে সিলেবাস শেষ করতে।
কতবার ঘুরবে লুপটা? এটা একবার ঘুরবে। আচ্ছা লুপটা দেখতে পাচ্ছি, লুপটা লুপটা এন বার ঘুরবে। গুড। লুপটা স্টার্ট হচ্ছে এক থেকে, মানে আই স্টার্ট হচ্ছে এক থেকে, আই যাচ্ছে হচ্ছে এন অব্দি। তাহলে লুপটা আমার ঘুরছে এন বার। যদি এই লুপটা আমার এন বার ঘোরে, তাহলে এই লুপটা টাইম কমপ্লেক্সিটি বেরোবে হচ্ছে বিগ অফ এন। ঠিক আছে, কেন এন? বিকজ এই লুপটা আমার এন বার ঘুরছে। আচ্ছা, এবার ধর আমার কাছে একটা লুপ আছে, এই লুপটা হয়তো এন মাইনাস থ্রি বার ঘুরছে। ঠিক আছে, তাহলে এইটা টাইম কমপ্লেক্সিটি কত আসবে? বিগ অফ এন। এইটারও এনই আসবে। কেন এন আসবে? কারণ অ্যাকচুয়ালি এন মাইনাস থ্রি হওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু একটা এক্সপ্রেশনের এন এর হাইয়েস্ট পাওয়ারটাকে নিয়ে বাকিগুলোকেও ইগনোর মেরে দেবে। মানে এন মাইনাস থ্রি থাকলেও ও শুধুমাত্র এন কেই নেবে। মানে এন মাইনাস থ্রি মানে তিন ঘর কম, তো ওই রিস্ক নেবে না, ও এন বারই ভেবে চালিয়ে যাবে। টাইম কমপ্লেক্সিটি মানে অতটা টাইম লাগতে পারে, সেই অ্যাজাম্পশনটা করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার ধর এটা আছে হচ্ছে তিন, তো এটা কত আসবে? বিগ অফ, এটা বিগ অফ এন হবে। গুড, এনই চলবে। আচ্ছা, এবার তো লেখা আছে যে ইন এ ইকুয়াল টু টেন, দেন এটা ঘুরছে হচ্ছে এ বার, এটা এটা হচ্ছে বিগ অফ এ হওয়ার কথা, বাট এটা ওয়ান হবে। কেন ওয়ান হবে? কারণ এই লুপটা 10 বার ঘুরবে আমি জানি। যদি কোনো একটা কিছু কতবার ঘুরবে আমি বুঝে যাই, তখন ওইটা টাইম কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট হয়ে যায়। আর কনস্ট্যান্ট বোঝানোর জন্য হচ্ছে বিগ অফ ওয়ান কে ইউজ করা হয়। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট কেন? বিকজ এই যে এর ভ্যালুটা, এটা আমি অলরেডি জানি। আগের বারে হচ্ছে এন এর ভ্যালুগুলো আমি জানতে পারছিলাম না, ওটা ইউজারের উপর ডিপেন্ডেন্ট ছিল। ইউজার কোনো সময় 5ও দিতে পারে, কোনো সময় 15ও দিতে পারে। ঠিক আছে, বাট এবার এটা ফিক্সড, এ 10 আছে, মানে এটা আজীবন 10 বারই ঘুরবে, কোনোবার 11 বার ঘুরতে যাবে না ও। এটা বিগ অফ ওয়ান হবে। এটা পৃথা কত হবে? এটা এর মান জানি না। বিগ অফ, এটা এম স্কোয়ার হবে। হ্যাঁ, এম স্কোয়ার কেন? ভাত কেন? তুমি কেন একবার খাবো? হ্যাঁ, তারপরে কেন তুমি মাছ খাবে? আমি তো সার পড়তে 4টার সময়। হ্যাঁ, সেটা করে হবে। দেরি হবে, বাট কিছু করার নেই না তো। আচ্ছা, আহ, তো এটা হচ্ছে আমার বেসিক্যালি এম স্কোয়ার। কেন এম স্কোয়ার? বিকজ এটা হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু এম ইন্টু এম করা আছে। এম ইন্টু এম মানে এম স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার ধর
আচ্ছা, এইটার কত হবে টাইম কমপ্লেক্সিটি? এই পার্টটার হচ্ছে বিগ অফ 2n বলছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবি, যেরকম কিছু যোগ বিয়োগ থাকলে আমি ইগনোর করব, ওরকম ওর কোনো সহগ থাকলে মানে কোনো কোএফিসিয়েন্ট থাকলে ওটাকেও আমি ইগনোর করবো। ঠিক আছে? তার মানে এটা কি আসবে আলটিমেটলি বিগ অফ এনই আসবে। ক্লিয়ার? আচ্ছা, এটার কত হবে? বিগ অফ এনই হবে। গুড। আচ্ছা, এবার এই দুটোর টোটালটা কত হবে যদি বলি আমি যে এই দুটো প্রোগ্রামের টোটালটা বলো কত আসবে, মানে টোটাল মিলিয়ে বলো কত আসবে, মানে দুটো দুটো কোডটা মানে এই পার্টটা মিলিয়ে টোটালটা কত আসবে? পুরো কোডটারই। ধর তোর একটা বন্ধু আছে যে বললো আমার এন মিনিট সময় লাগবে, ওয়েট কর। আরেকজন বললো আমরা এন মিনিট সময় লাগবে, ওয়েট কর। তুই তাহলে কতক্ষণ ওয়েট করবি? ভালো করে ভাব। একটা তুই দাঁড়িয়ে আছিস একটা জায়গাতে, একটা বন্ধু বললো আমি 10 মিনিট পর আসছি, আর একটা বন্ধু বললো ধরো না 10 মিনিট পর আসছি, দুজনেই বললো 10 মিনিট পর আসছি। তোকে তাহলে কতক্ষণ ওয়েট করতে হবে? 10 মিনিট। তুই 20 মিনিট ওয়েট করবি? তাহলে এ এন লাগাচ্ছে, আচ্ছা এখানে প্যারালালি হয় কাজগুলো। তাহলে এ এন লাগাচ্ছে, এও এন লাগাবে, তাহলে তোকে কতক্ষণ ওয়েট করতে হবে? এন বাড়ি। তার মানে এটা বেসিক্যালি যদি পরপর থাকে তখন টোটালটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এটা হচ্ছে প্রথমটা এন, তারপরটা এন, এন প্লাস এন হওয়ার কথা। ঠিক আছে? বিগ অফ 2n হওয়ার কথা, কিন্তু আমি বললাম সহগটা হবে না, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি আসবে? বিগ অফ এন। ক্লিয়ার? ডাউট আছে কোনো? না, এটা তো এম স্কোয়ার হয়ে যাচ্ছে, তখন তো সহগ কোথায়? দুটো তো সহগ তো ছিল। এন ইন্টু এন হলে এন স্কোয়ার হয়ে যেত। স্কোয়ার থাকলে তো উপরে উঠে যাচ্ছে, সহগ থাকলে এটা যেমন 2n ছিল, 2 ইন্টু n ছিল এটা, তখন দুটোকে বাদ গেছে, কিন্তু এন স্কোয়ার মানে তো এন এর পাওয়ারে আছে, ওটা বাদ দিতে পারবি না তুই। ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কোনো এখানে? ওকে, গুড। আচ্ছা, এবার ধর এরকম একটা কোড আছে যে এটা হচ্ছে 5 প্লাস এন বার ঘুরছে। আচ্ছা, এটা যদি উল্টো হতো না, মানে 5 প্লাস এন থেকে 1 অব্দি আসছে, মানে 1 থেকে না আগে উল্টো ভাবে আসছে, তখন সেমই কিন্তু হতো। উল্টো মানে লুপটা ধর 1 থেকে এন বার না ঘুরে এন থেকে একবার ঘুরে, আমাদের একই ব্যাপার, নাম্বার অফ কাউন্ট একই হচ্ছে, তাই না? তো একই ব্যাপার, সেটা বলছি। আচ্ছা, এখানে তো আমি লিখছি ফর, এবার এটা ইনার লুপ। ঠিক আছে? ফর জে ইকুয়াল টু 2, জে লেস দেন ইকুয়াল টু এম, জে প্লাস প্লাস। এবার ধর এখানে কিছুটা কোড আছে, প্রিন্ট পার্টে কিছু লেখা আছে। এবারে এইটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? আগে ভাব ভেতরটা কত আসবে, মানে এই পার্টটা কত আসবে, শুধু এইটুকু পার্ট এন হবে। তাহলে এই পার্টটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন আসবে। এবার এই পার্টটা কার ভেতরে আছে? আগেটার মধ্যে আছে। তাহলে শুধু এইটুকু ধর, এটা ছিল না, ধর এটা নেই, তাহলে এই পার্টটার কত আসবে টাইম কমপ্লেক্সিটি? বিগ অফ এন হবে, রাইট? আচ্ছা, এবার তার মানে ভাব
এইটা বিগ অফ এন, আর তার মধ্যে আছে আরেকটা, সেটা হচ্ছে বিগ অফ এন। মানে ধর তোর একটা বন্ধু বললো যে আমার এন মিনিট সময় লাগবে, ওই বন্ধুটা এন মিনিটের প্রত্যেক মিনিটে আবার ফোন করে বলছে আমার আরো এন মিনিট লাগবে। মানে প্রথমে তোকে বললো 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে 10 মিনিট দাঁড়াই, এই 10 মিনিটের প্রথমবার বলছে আমার 10 মিনিট লাগবে আরো, সেকেন্ড মিনিট হতে আবার ফোন করে বলছে 10 মিনিট লাগবে, তাহলে টোটাল কতক্ষণ সময় লাগছে? এন এন ধর 10, ধরে নে জাস্ট এন 10, এটা জাস্ট আমাদের হিসাবে জন্য বলছি। তুই তো আমার ধর আমি তুই আমার ফোন করলি, আমি আমি বললাম তুই দাঁড়া আমি 10 মিনিট আসছি, গিয়ে এখন বাজে হচ্ছে প্রপারলি ওই 3টে। তুই কি এক্সপেক্ট করছিস কখন আসবো আমি? 3টে 10-এ আসবো। আমি এক্ষুনি তোকে ফোন করলাম 1 মিনিট পর, আমার 10 মিনিট আরো বেশি লাগবে। 3টে 2-এ ফোন করে বললাম আমার 10 মিনিট আরো বেশি লাগবে। এরকম করে প্রত্যেকটা মিনিটে, মানে আপ টু 3টে 10 অব্দি 10 বারই ফোন করে বলে 10 মিনিট বেশি লাগবে। তাহলে তুই মানে কতক্ষণ ওয়েট করবি? হুম? কতক্ষণ? 100 মিনিট বেসিক্যালি। ঠিক আছে, মানে 10 মিনিটের প্রত্যেকবার মিনিটে 10 বার করে আমি আবার তোকে দাঁড় করাচ্ছি, 10 মিনিটে 10 আসবে। তাহলে এই লুপটা ঘুরবে হচ্ছে, মানে এই লুপটা নর্মালি ঘুরতো এন বার, এবং প্রত্যেকবার আবার এও ঘুরছে এন বার করে। তার মানে এর এক একবারে এ এন বার করে ঘুরছে, তাহলে টোটালটা কত আসবে? এন স্কোয়ার হবে। কেন এন স্কোয়ার? কারণ এ নর্মালি এন বার ঘুরতো, কিন্তু একে নর্মালি এন বার ঘুরতে গিয়ে প্রত্যেকবারে আবার একে নর্মাল একেও আবার এন বার করে ঘোরাতে হচ্ছে। তাহলে ধর এ যদি 10 বার ঘুরতে যায়, 10 বারের মধ্যে প্রত্যেকবার এও 10 বার করে ঘুরছে হবে, তাহলে টোটাল ঘুরছে হচ্ছে 100 বার। তো এটা হচ্ছে বিগ অফ এন স্কোয়ার আসবে। এবার ধর কোনোভাবে যদি এখানে বাই চান্স লেখা থাকতো যে এন ইকুয়াল টু 10, বাই চান্স, তখন এই রেজাল্টটা কত আসতো বলতো? বিগ অফ 1 হবে। গুড, বিগ অফ 1 হতো। কেন 1 হবে তখন? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে, ভ্যালু বলে দেওয়া হয়ে গেছে। ডাউট আছে কোনো? ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে বলবি যে এই পুরোটা কত আসবে। এই পুরোটা কত আসবে? পাট পাট করে ভেবে ভেবে বল। হুম? উপরটা তো এই নিয়ে। এন ইন্টু মানে এন কিউব।
এন ইন্টু এম স্কোয়ার, n into m square m তাহলে এন এম স্কোয়ার, এন এম স্কোয়ার হবে, তাই তো? আচ্ছা বাকিটা কি বলছে দেখুন। তুই ঠিকই গেছিলিস বাট একটু ভুল করেছিস, ঠিক করে বল এবার। কত হবে এটা? n বিগ অফ এন, শুধু এন, n square এন স্কোয়ার কি করে? ওটাই বলেছিলাম ওটাই আপনি বলুন। আচ্ছা তো বাইরের মানে এইটা বেসিক্যালি বিগ অফ এম, ঠিক আছে? আচ্ছা বিগ অফ এম কেন? কারণ এই লুপটা পার্টিকুলার জাস্ট এইটুকু লুপটা ও এম বার ঘুরছে। আচ্ছা এই পার্টিকুলার পিসটাও বিগ অফ এম কেন? আমি বলেছিলাম যে গুণ ফুন থাকলে সহগটা বাদ যাবে, আবার যোগ বিয়োগ থাকলে নাম্বারটা বাদ যাবে, শুধু এমটাকে তুলে নেওয়া হবে। এবারে এই পুরো পার্টটা যদি ভাবিস, এখানে কি হবে? এটা এম আর এটা এম, তাহলে এম প্লাস এম, এম প্লাস এম টু এম হবে, টু এম মানে শুধু এম। তার মানে এই পুরো পার্টটা কমপ্লিসিটি কত আসবে? টু এম, টু এম মানে বেসিক্যালি এম। আচ্ছা তার মানে এই গোটা পার্টটা টাইম কমপ্লিসিটি চলে আসবে হচ্ছে আমার এখানে, গোটা পার্টটা টাইম কমপ্লিসিটি চলে আসবে হচ্ছে বিগ অফ এম, ঠিক আছে? আচ্ছা বিগ অফ এম, ক্লাস কেন বলে কারণ এটা একটা পর করা, আগেরটা করালাম তো আমি। এটা তো n এই যে square এটা বাইরে ছিল বিগ অফ এন ছিল, এটাও বাইরে বিগ অফ এন, বিগ অফ টু এন এর জায়গায় বিগ অফ এন হলো। এটা পর পর আছে, একটা শেষ একটা শুরু, আর মাঝখানেরটা ছিল হচ্ছে একটা ভেতরের একটা, এই জন্য হচ্ছে পাওয়ারে যাচ্ছিল। এবার এখানেও দেখ একটা শেষ, দেন অন্যটা শুরু হচ্ছে, মানে পর পর যাচ্ছে, এই জন্য প্লাস হলো, বিগ অফ এম হলো। কিন্তু এই যে বিগ অফ এম, বিগ অফ এম তো দুটোকে মিলিয়ে, রাইট? বাইরেরটা কত? বিগ অফ এম, তাহলে টোটালটা কত আসবে? বিগ অফ
n ইন্টু n into n. m, টোটালটা আসবে হচ্ছে বিগ অফ n ইন্টু m। কারো ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি এবার আর কোড লিখছি না, এবার ধর নর্মালি বলছি। এবার ধর একটা কোড এরকম আছে যেখানে টাইম কমপ্লেক্সিটি বেরিয়েছে হচ্ছে 2n স্কোয়ার প্লাস 5। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি বের করতে যদি বলে তাহলে অ্যান্সারে কত হবে? বিগ অফ কত আসবে? অ্যান্সার বিগ অফ n স্কোয়ার আসবে। গুড, বিগ অফ n স্কোয়ার আসবে, ঠিক আছে? n এর power সরি, n স্কোয়ার আসবে, সরি, ঠিক আছে। আচ্ছা, কারো যদি এরকম হয় ধর, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল লিখে দিই, একটু ভুলে গেলাম। ধর একটা লুপ আছে এরকম যে m, এটা হচ্ছে j ইকুয়াল টু j ইন্টু 2। এইটার কত হবে? এই টুকু পার্ট শুধু কি ভাব, জাস্ট একটা মনে মনে ভাব, আইডিয়া কর। ধর এম এর ভ্যালু হচ্ছে 70 আছে, এম, তাহলে যে কতবার ঘুরবে? ধর এটা 1 আছে ধরে নে, আর ভালো করতে পারবে। তাহলে যে কতবার ঘুরবে? 70 বার। যদি এখানে জে প্লাস প্লাস হতো, যদি এটা জে প্লাস প্লাস হতো তখন 70 বার ঘুরতো, 1 থেকে 70। কিন্তু এইবার মানে যেহেতু জে ইকুয়াল জে ইন্টু 2 আছে, তাহলে কতবার ঘুরতে পারবে? 70 into 2. 1 থেকে 70-এ পৌঁছতে কতবার ঘুরতে হবে ওকে? 70 বার ঘুরতে হবে এখানেও। আচ্ছা, জে ভ্যালু ফার্স্টে কত আছে? 1, পরের বার কত হবে? হ্যাঁ, 2 হবে, তারপরের বার 3 হবে, 3 কোথায় হবে? এই জে প্লাস প্লাস আছে নাকি? পরের বার কত হবে? 4 হবে, রাইট। তারপরে এবার 8 হবে। কেন? কারণ এটা জে ইকুয়াল টু জে ইন্টু 2 আছে, মানে জে এর সাথে 2 দিয়ে গুণ হয়ে সেই ভ্যালুটা জে এর মধ্যে পড়ে যাচ্ছে। তা জে ভ্যালু আগে কত ছিল? 1, পরের বার কত হবে? 2, তারপরের বার, 4, তারপরের বার, 8, তারপরের বার, 7, তারপরের বার, তারপরের বার, 2, তারপরের বার, 1000, 128। ভাব, এগুলো মাথায় না কাটলে মাথা কাটবে কি করে? 108, তারপরের বার 256, তারপরের বার 512, তারপরের বার 1028, তারপরের বার 2056। যাই হোক, বাট আমার এটা এম, যে যাবে হচ্ছে এম থেকে ছোট অব্দি, মানে কোথায় গিয়ে আটকে যাবে? 64 দিকে আটকে যাবে। তাহলে 1 থেকে 70 অব্দি ওকে 70 বার ঘুরতে হয়েছে। কতবার ঘুরলো? 1, 2, 4, 8, 16, 32, 64, 7 বারে হয়ে গেছে মাত্র। ম্যাক্সিমাম 64 পর একবার ঘুরেছিল, তখন আটকে গেছে, মানে 8 বার ঘুরেছে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে যদি আমি বলি, তাহলে এইটা টাইম কমপ্লেক্সিটি যখন দেখবি ডাবল ডাবল করে বাড়ছে বা ডাবল ডাবল করে কমছে, তখন টাইম কমপ্লেক্সিটি চলে আসবে হচ্ছে বিগ অফ এন, সরি, বিগ অফ লগ অফ এন, ঠিক আছে। এটা বিগ অফ লগ এন টাইম কমপ্লেক্সিটি। ডাউট আছে কোনো? যখন দেখবি ডাবল ডাবল করে বাড়ছে বা ডাবল ডাবল করে কমছে, তখন লগ এন হবে। তো ধর
একটা এক্সপ্রেশন এরকম হয়েছে যে এসছে হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস 6n প্লাস 3 বা প্লাস 4। এইটার রেজাল্ট কত আসবে তাহলে? আমি বলেছিলাম হাইয়েস্ট পাওয়ারটা নিতে হবে, বাকিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এটা কত হবে? হাইয়েস্ট পাওয়ার কে আছে? এন স্কোয়ার আছে, রাইট? তার মানে এন স্কোয়ারকে রেখে বাকিগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে অ্যান্সার কি আসবে? বিগ অফ এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এবার ধর এরকম হলো যে এন ইন্টু এম প্লাস এম আছে, প্লাস ধর 8m আছে। এইটা কত আসবে? বিগ অফ এন। এনটা কোথায় যাবে? এন কোথায় যাবে? এম তো ভেরিয়েবল, তুমি ভ্যালু রাখতে বলেছো। এটা বিগ অফ এন এন ইন্টু এম। ঠিক আছে, ডাটা আছে কোনো? আচ্ছা, এবার ধর এম এর জায়গায় যদি এখানে এম স্কোয়ার হতো তাহলে কি হতো? তখন এম স্কোয়ার না, এনটাকে বাদ দেওয়া যাবে না, কোনটা তো ভেরিয়েবল না। ঠিক আছে, এন ইন্টু এম স্কোয়ার, ওটাও ভালো বলেছিস। তো আমি এইভাবে রাখলাম আপাতত। ঠিক আছে, তুই না বলেছিস ওটা খারাপ বলিস না, এন ইন্টু এম স্কোয়ার, বাট আমি এটাকে রাখি। আচ্ছা, এবার ধর একটা হলো। আচ্ছা, তার মানে তো ওটা বুঝে গেছে যে হাইয়েস্ট পাওয়ারটাকে হচ্ছে রেখে বাকিগুলোকে আমি বাদ দিয়ে দেবো, সমস্ত এইগুলোকে। তাহলে আমি যদি বলি সবচেয়ে কম টাইম কে নিচ্ছে? বিগ অফ 1। এটা বুঝে গেছিস, বিগ অফ 1। এবার আমাকে বল বিগ অফ এন বড় নাকি বিগ অফ লগ এন বড়? এন বড়। আচ্ছা, বিগ অফ লগ এন বড় নাকি বিগ অফ 1 বড়? এই লগ এন বড়। লগ এন যাই যাই রেজাল্ট দিই একা থেকে বড়ই আসবে। ঠিক আছে, বিগ অফ লগ এন বড়, তার থেকে বিগ অফ এনটা বড়। তার থেকে বড় কে? বিগ অফ এন স্কোয়ার। তার থেকে বড় কে? বিগ অফ এন কিউব। তারপরে এরকম করতে যাবে, তারপরে হচ্ছে বিগ অফ এন টু দি পাওয়ার এন, অনেক বড়। ঠিক আছে, এবার ভাব এন টু দি পাওয়ার এন বড় নাকি এন ফ্যাক্টরিয়াল বড়? এন ফ্যাক্টরিয়াল। মানে ম্যাক্সিমাম কেসে কোনটা বড় হবে?
একটা এক্সাম্পল নিয়ে ভাব না, ধর 3 কিউব বড় নাকি 3 ফ্যাক্টোরিয়াল বড়? 3 কিউব বড় নাকি 3 ফ্যাক্টোরিয়াল বড়? দ্বিতীয় ফোর তারপর 3 ফ্যাক্টোরিয়াল। এটা জানি না। ফ্যাক্টোরিয়াল মানে জানিস না? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2। আমি যে ফ্যাক্টোরিয়ালটা কোড করালাম সবই করলি সিতে। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, মানে যদি এখন 5 ফ্যাক্টোরিয়াল বলি তার মানে 1 থেকে 5 অব্দি সবকটা নাম্বারে গুণফল। ঠিক আছে? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 6 অব্দি সবকটা নাম্বারে গুণফল। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল আর 3 কিউবের মধ্যে 3 কিউবটা বড়। 5 ফ্যাক্টোরিয়াল আর 5 কিউবের মধ্যে 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টোরিয়ালটা বড়, তাই 5 3 পাওয়ার 5 বড় না? 5 3 পাওয়ার 5টা বড়, রাইট? তার মানে 5 3 পাওয়ার 5 কত হয়? 5 ইন্টু 2/5 5 3 পাওয়ার 5 মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। 5 5 25, 5 125 ইন্টু 5 625 ইন্টু 5 কত? 3125 প্রিন্সিপালি। আর 5 ফ্যাক্টোরিয়াল তো 120 মাত্র। তার মানে ফ্যাক্টোরিয়ালটা কিন্তু এর মাঝখানে ঢুকবে, মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা জায়গাতে ফ্যাক্টোরিয়ালটা থাকবে। তার মানে বিগ অফ n ফ্যাক্টোরিয়াল। এরকম কিন্তু পরীক্ষা আসতে পারে, বলে দেবে এরকম রেঞ্জ দিয়ে দেবে বলে কোনটা সঠিক ক্রম লেখো। ঠিক আছে? ডাউট আছে কোনো? বা ধরে বললো যে একটা এক্সপ্রেশনে আপার বাউন্ড বের করার জন্য কোন নোটেশনটা লাগবে, তখন তোকে বলতে হবে যে বিগ ও নোটেশন। লোয়ার বাউন্ড বের করার জন্য কোন নোটেশন লাগবে? বিগ ওমেগা। অ্যাভারেজ বাউন্ড বের করার জন্য থিটা। ঠিক আছে? এরকম করে পরপর ও হচ্ছে আমাকে রিটার্ন করবে। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে অ্যালগোরিদমের এই জিনিসগুলো হয়ে গেল। এবার একটা অ্যালগোরিদম লিখেছি আমি, এখন আমি স্পেস কমপ্লেক্সিটি এইগুলো কিন্তু ভালো করে করতে হবে। হ্যাঁ, কারণ সেকেন্ড সেমে যখন আমরা অ্যালগোরিদম করবো তখন কিন্তু আমাদের নিজেদেরকে স্পেস কমপ্লেক্সিটি ট্রায়াঙ্গেল বের করতে হবে। তো এখানে কোনো ডাউট থাকলে বল, স্পেশালি এই জায়গাগুলো ডাউট আছে কোনো? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালগোরিদম তৈরি করা। ঠিক আছে? মানে অ্যালগোরিদম তৈরি করতে গেলে আমরা জানি যে বেসিক্যালি প্রতিটা ধাপকে আমাকে পারফেক্টলি লিখতে হবে। তোরা অলরেডি অনেকগুলো প্রোগ্রাম সিতে করে এসেছিস। সিতে একটা প্রোগ্রাম সলভ করার জন্য ঠিক যেভাবে তোরা সলভ করেছিলিস প্রোগ্রামগুলোকে, ওটাই অ্যালগোরিদম। ঠিক আছে? প্রাইমের কোডটা বল। হ্যাঁ, প্রাইমের অ্যালগোরিদম বললে কি করতে হবে? কি বলবো তখন? আমি কি করতে হয়েছিল ওখানে? একটা নাম্বার ছিল, যে নাম্বারটা ইউজার আমাকে দিয়েছে, তারপরে আমি 2 থেকে শুরু করে ওই নাম্বারটার হাফ হতে লুপ ঘুরেছিলাম, ঘুরে চেক করছিলাম কোনো নাম্বার দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করা যায় কিনা। আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম ফ্ল্যাগ বলে, যদি ভাগ চলে যায় তাহলে ফ্ল্যাগটাকে আমি চেঞ্জ করে দিচ্ছিলাম, মানে ফ্ল্যাগের ভ্যালুকে আমি চেঞ্জ করে দিচ্ছিলাম। তারপরে আমি ব্রেক মেরে দিচ্ছিলাম, দুটো পুরোটা ঘুরছিল। লাস্টে আমি চেক করছিলাম ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। যদি ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়ে থাকে তাহলে নাম্বারটা প্রাইম নাম্বার নয়, আর যদি ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ না হয়ে থাকে তাহলে নাম্বারটা হচ্ছে আমার প্রাইম নাম্বার। মানে প্রাইমের কোডটাকে মুখে পরপর বলছি স্টেপ ওয়াইজ, এটাই অ্যালগোরিদম। ঠিক আছে? আচ্ছা, এবার অ্যালগোরিদমটাকে প্রপারলি কোডে সিনট্যাক্স ওয়াইজ তোরা কোড লিখতে পারিস তুইতে, এখন লিখতে পারবি প্রাইমের কোডটা। ঠিক আছে? কোনো ব্যাপার না তোদের কাছে এখন। তো
এবারে যখন এখন তুই প্রাইমারি কোডটা লিখতে যাচ্ছিস সিতে, দ্যাট ইজ কল্ড কোডিং। কোডিং, কোড করা। আচ্ছা, এবার কোড করলে তোরা এখন কোড লিখলে 100টা কোশ্চেনের মধ্যে 110টা কোশ্চেন তোরা ভুল লিখবি, বিকজ তোরা পড়াশোনা করিস না। আচ্ছা, এবার তোরা যখন লিখে আমাকে পাঠাবি যে ঠিক আছে এখানে দেখে দাও, তখন আমি ওটাকে টেস্ট করবো। দ্যাট ইজ কল্ড টেস্টিং। সিলেবাসে আছে বলে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড টেস্টিং। এবার টেস্টিং কিছু কিছু, টেস্টিং মানে কি, একটা কোড ঠিক মতো চলছে কিনা বোঝা। এবার টেস্টিং এ কিছু কিছু পার্ট আছে। ধর একটা ওয়েবসাইট বানানো আছে, ওখানে হঠাৎ করে দেখা গেল যে ডেলিভারির জন্য যে কোডটা লেখা আছে সেখানে একটা গ্লিচ হচ্ছে। গ্লিচ মানে, গ্লিচ মানে হচ্ছে দেখা গেল যখন আউট অফ ডেলিভারি অলরেডি হয়ে গেছে তখনও তোর কাছে দেখাচ্ছে হয়তো প্যাকিং, মানে এরকম মানে পিছিয়ে পিছিয়ে বা ভুলভাল আপডেট আসছে, বা কোনো সময় তোকে দেখাচ্ছে ক্যান্সেলড বাট অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়নি। ঠিক আছে, এবার বললো যে তুমি এই কোডটাকে ফিক্স করো। এবার তুই মোটামুটি পুরো প্রপারলি বুঝে ফ্লিপকার্টের ওয়েবসাইটে এই কোডটা প্রপারলি লিখে দিলি। এবার তুই যে কোডটা লিখেছিস সেটা চলছে কি না সেটা আমার দেখতে হবে। তখন আমি কি করলাম, কোডের ওইটুকু পার্ট আমি টেস্ট করলাম, দেখলাম হ্যাঁ চলছে, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ কল্ড ইউনিট টেস্টিং। পরীক্ষা আসবে কিন্তু এরকম সিনারিওতে, যেটা কোন ধরনের টেস্টিং বলো। এটা হচ্ছে বেসিক্যালি ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং মানে আমি ওই পিস অফ কোডটাকে চেক করছি ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার ধর ইউনিট টেস্টিং করার পর কোডটা চলছে না, তাহলে আমি বলতো ভুল আছে, এটা চলে গেছে। তখন আমি কি করবো, তখন হচ্ছে আমি ওই কোডের পার্টটা আমি ডেলিভারির যে পুরো বড় কোডটা আছে ওর মধ্যে বসাবো, বসে এবার প্রপার ডেলিভারি সাইটটা চলছে কিনা আমি চেক করবো। মানে মানে ইউজার পেমেন্ট করার পর ওখানে নোটিফিকেশন যাচ্ছে কিনা, মানে তুই যেটা ঠিক করে দিয়েছিস হতেই পারে ওখানে ওই কোডটা বসানোর পর কোনো ভুল চলে এসছে, এরকম হয়। বসানোর পর ভুল কেন আসবে, হতে পারে তুই এমন কোনো ভেরিয়েবল ইউজ করেছিস যেটা আমার কোডে অলরেডি এক্সিস্টিং ছিল, তুই করেছিস বলে অন্য ফাংশনে ভ্যালু চেঞ্জেস হয়ে গেছে। অনেক ব্যাপার আছে এগুলো, মানে খুব মানে কনফিডেন্সিয়াল আর খুব সেন্সিটিভ ব্যাপার এগুলো। একটা ভুলভাল করলে চাকরি বের করে দেবো। ঠিক আছে, তো এই জন্য টেস্টিং গুলো করে নেওয়া হয় মাঝখানে, যাতে অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্টে কোনো ভুল না আসে। এবার আমি করবো হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এই ইন্টিগ্রেশন টেস্টিং মানে হচ্ছে আমি আমার কোডটাকে একটা বড় পার্টে বসিয়ে চেক করছি, মানে ইন্টিগ্রেট করে চেক করছি। দেখ এটা বল, বল। হ্যাঁ বল। হুম, কিসে ঢোক হবে? আইটিতে? আচ্ছা। হুম, আইএমএ সিএসিতে, কোর সিএসিতে? আচ্ছা, টোটাল টোটাল কত লাগবে? হ্যাঁ, তাহলে তো আইএমএ সিএসিতে 1 লাখ বেশি লাগলেও বেটার, মানে নারুলা আইটি থেকে আইএমএ সিএসি তো মানে ফার বেটার, মানে অনেক বেটার।
হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম। আরেকটা জিনিস বলছি আমি, তুই জাস্ট মানে বোঝ ব্যাপারটা। তোর তো পরীক্ষা ভালো হয়েছিল, রাইট? র্যাঙ্ক কত এসছে বুঝতে পারছিস? তার মানে বুঝতে পারছিস যে তুই যেটাকে ভালো বলছিস বা তোরা এটাকে ভালো বলছিস, এটা অ্যাকচুয়ালি কতটা খারাপ। তোরা কিন্তু এদের সাথে কম্পিটিশনে যাচ্ছিস আবার। ঠিক আছে? তো বুঝে চক্করটা। আচ্ছা, তো এবার আসতে হচ্ছে সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং মানে, এইটা ইউনিট টেস্টিং করে তারপরে ইন্টিগ্রেশন টেস্টিং করতে হয়। হ্যাঁ, ইন্টিগ্রেশন টেস্টিং মানে হচ্ছে তোর ওই পার্টিকুলার ওইটুকু কোডটা, এটা ওই গ্লিচটাকে হ্যান্ডেল করবে। এটা হচ্ছে মেন ডেলিভারি কোডটা আমাদের বসিয়ে দেখলাম, হ্যাঁ ডেলিভারি কোডটা পারফেক্টলি চলছে আমার। এবার আমি সিস্টেম টেস্টিং করবো। সিস্টেম টেস্টিং মানে, দেখ, ফ্লিপকার্টের ওয়েবসাইটে কিছু ডেলিভারি হয়, কেনা, বুক করা, অ্যাড টু কার্ট করা, অনেক কিছু তো হবে না? তো পুরো মানে ব্রড সিস্টেমটার মধ্যে বসানো হয়েছে তোর কোডটা। করে এবার চেক করা হচ্ছে। ঠিক আছে? যদি এবার সিস্টেম টেস্টিং এ চলে যায় পারফেক্টলি, পারফেক্ট পুরো, দেন আমি চলে যাবো হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এটাতে ক্লায়েন্ট বলবে যে উই আর ওকে, এখানে কোনো টেস্ট করা হয়নি, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে কিনা ওটা একটা অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট বাটনটাই টেস্টিং করতে হবে। এটা অ্যাকসেপ্ট করে দেওয়া মানে তুই তোর ফোনে এবার ওটা ইন্টিগ্রেট হয়ে যাবে, মানে সবার পুরো যারা যারা ফ্লিপকার্ট ইউজ করছে। ডাউট আছে কোনো? সবার ক্লিয়ার এটা? ওকে, সবার ক্লিয়ার। আচ্ছা, এরপরে আছে ডিবাগিং। ঠিক আছে? ডিবাগিংটা কি জিনিস? ডিবাগিং মানে হচ্ছে, আজকে একটা কোড আছে, সেই কোডটাকে বেসিক্যালি টেস্ট টেস্ট তো ঠিক আছে, ভালো কথা, টেস্ট করা হচ্ছে। কিন্তু টেস্ট করে যদি কোনো ভুল, মানে ধর টেস্ট মানে কি বোঝায়, আমি টেস্ট করছি কেন? ভুল আছে কিনা চেক করছি বা ঠিকমতো চলছে কিনা দেখছি। যাতে আমি ঠিকমতো চলছে না, মানে আটকাচ্ছে না বাট চলছে না, তখন আমি কি করতে হবে? টেস্টিং এ চলছে না, তখন আমি কি করবো? সফটওয়্যার সমস্যাটা হয়েছে, তখন আমি করবোটা কি? সলভ করতে সলভ করতে হবে, রাইট? সলভ করার জন্য আমি কি বুঝতে হবে সমস্যাটা কি হয়েছে? দ্যাট ইজ কল ডিবাগিং। মানে তোরা যেমন ধর কোড তোরা ডিবাগ করিস না, কোড ডিবাগ যতদিন না করবি কোড কোনো লিখতেই পারবি না। ডিবাগ মানে সময় নিয়ে বসে বসে নিজে কোড নিজে বোঝা, যে এই লাইনটা মানে ঠিক কি হচ্ছে, এই লাইনে এটা আমার কেন স্যার বললো আমি করছি না, ভুল হয়েছে। ডিবাগ মানে নিজের ত্রুটি নিজে শনাক্তকরণ। ঠিক আছে? তো ডিবাগিং এর প্রথম স্টেপ ত্রুটি শনাক্তকরণ, না তোর প্রোগ্রামটা যে ভুল হচ্ছে কেন ভুল হলো বোঝা, তার জন্য যা যা করতে হবে করা। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ত্রুটির কারণ নির্ণয় করা, মানে আমার যে ভুলটা হলো কেন, আমার বুঝতে তাহলে কোথায় ভুল হচ্ছে, কারণটা কি। আমি যদি আমার কারণটা ধরতে পারি, দেন আমি সলভ করতে পারবো না। আজকে ধর তুই জল খাবি, তুই জল খাস কোথা থেকে, তুই রান্নাঘরে যাস, রান্নাঘরে গিয়ে হাত ধোয়ার কলটা খুলিস, খুলে গ্লাসটা নিস, জল খেয়ে নিস। এবার তোর প্রতিদিনই পেটের সমস্যা হচ্ছে। এবার তুই বলছিস আমি তো জলও খাচ্ছিস, আমি খাবার ঠিক মতো খাচ্ছি। এবার একটা বন্ধু তোকে বললো যে তুই খাবার দাবার ঠিক মতো খা। তুই বললি আমি বাড়িতে একজন শেফকে রেখেছি, যে মাসকে 10,000 টাকা নেয়, সে একদম অ্যাপ্রন অ্যাপ্রন করে খাবার বানিয়ে দেয়, তাহলে কি প্রবলেম? তখন তুই কি বলবি? জলের প্রবলেম বা জলের প্রবলেম। কেন জলের প্রবলেম? বিকজ তুই জলটা করতে কোন জলটা খাচ্ছিস তুই? নর্মাল কলের জল, এটা তোকে হাত দিচ্ছে। এবার তুই যদি তোর ভুলটা না বুঝতে পারিস, সলভ করবি কি করে? তখন 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 তুই কি করবি? তখন তুই বলবি যে না, আমি তাহলে এবার থেকে কলের জল খাবো না, এর থেকে ফিল্টারের জলটা খাবো।
কারণ ফিল্টারের জলটা ফিল্টার জল। এবার তুই ফিল্টারের জল খাওয়া শুরু করলি, দেন তুই কি দেখলি সব ঠিক হয়ে গেছে। তার মানে আমাকে ত্রুটিটা খুঁজতে হবে এবং ত্রুটির কারণটা বুঝতে হবে যে মানে আমি তো কলের জল খাবো না, রাইট? কেন খাবো না? শরীরের ক্ষতি হবে। ক্ষতি হবে। গঙ্গার জল খা, প্রবলেম আছে কোনো? গঙ্গার জল খা, খাবি কেন? কেন ক্ষতিটা কেন? পলিউশন ওটা ফিল্টার জল নয়, রাইট? তোকে আমি দিলাম গঙ্গার জল, কলের জল, একটা ফিল্টারের জল, আর একটা হচ্ছে তোর হাত ধোয়ার জল, আর একটা হচ্ছে তোর বাথরুমে ছিল সেই জল খাওয়ার জন্য। তুই কোনটা খাবি? ফিল্টার জলটা, বিকজ তুই জানিস ওটা ফিল্টার মানে ওটা জীবাণু মুক্ত জল। তার মানে তোকে এবার বুঝতে হবে যে কারণটা কি। কারণটা মানে আমি শুধু এটাকে নেগলেক্ট করবো ওরকম না, কেন নেগলেক্ট করছো এটাকে। তো ত্রুটি কারণ নির্ণয় করে। এবার আসছে ত্রুটি সমাধান। সমাধান মানে কোডটার আমি বুঝে গেছি এখানে ভুল আছে, কেন ভুল আছে কারণটা বুঝে গেছি, এবার আমি কারণটা বুঝে সলভ করছি, দেন টেস্টিং। এবার ওই কোডটা চলছে না দেখছি আমি। তো ডিবাগিং মানে কি, বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার এবার ভুল তিন ধরনের হতে পারে। মানে এরার বেসিক্যালি আমার তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে একটা হচ্ছে সিনট্যাক্স এরর, ঠিক আছে? একটা হচ্ছে লজিক্যাল এরর, আর একটা হচ্ছে রান টাইম এরর। তিন ধরনের এরর হতে পারে। ফার্স্টে আসছে আমি সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে ধর তুই কোডে এখানে সেমিকোলন দিসনি, ওখানে ব্র্যাকেট দিসনি, তার মানে এগুলো কি ভুল? সিনট্যাক্স ভুল। মানে তুই কোডের ফরম্যাটটা মেনটেন করছিস না। এবার একটা তুই কোড লিখেছিস যেখানে একদম পারফেক্ট, সিনট্যাক্সে কোনো ভুল নেই, রান করেছিস, আউটপুটে ভুলভাল আসছে, তার মানে কি ভুল? এটা লজিক্যাল। কেন? তো লজিক ঠিক না। তোকে আমি বলেছিলাম প্রাইম নাম্বারে করলে, তুই আমাকে ইভেন অড চেকে কোড লিখে দিয়েছিস, চলবে? তাহলে আউটপুট ভুলভাল আসবে, ঠিক? আমার সেটা হচ্ছে লজিক্যাল এরর। এবার ধর তোকে আমি কোশ্চেন করলাম, তুমি আমাকে দুটো নম্বরে ডিভিশনে কোড লিখে দাও। এ আর বি দুটো নম্বরে ইউজার দেবে, ডিভিশনে কোড লিখে দাও। তো আমি লিখে দিয়েছিস, আমি রান করেছি, আমি দেখলাম আমার কাছে ইনপুটে, আমার কাছে আউটপুটে স্ক্রিনে এলো এন্টার নাম্বার, আমি দিলাম হচ্ছে 20, এটা সেকেন্ড নাম্বার দিলাম 10। এবার ইন্টারনালের রেজাল্ট কত আসবে? 20/10, 2/1 মানে 2 আসবে রেজাল্ট। এবার ধর আমার জায়গায় আরেকজন রান করাচ্ছে, দিল 20, পরের নাম্বারটা দিল 0, এটা মানলো, রেজাল্ট কত আসবে? 2/0 আনডিফাইন্ড এরর। কেন? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, রুল ম্যাথমেটিক্সের, ঠিক আছে? তখন রান টাইম এররটা খাবো আমরা। রান টাইম এররটা খাবো কেন? কারণ আমি যেই এখন রান টাইম মানে চলাকালীন আমি যেই জিনিসগুলো দিয়েছি ওইগুলো কোনো ভ্যালিড কিছু নয়, মানে 0টা ভ্যালিড নাম্বার নয় ভাগ করার জন্য, ক্লিয়ার? তাহলে ত্রুটি তিন ধরনের হতে পারে, কেন বোঝা গেল? ইউনিট 2 আমাদের শেষ, ঠিক আছে? মাঝখানের এই থিওরিগুলো পড়ে নিবি। না বুঝতে পারলে বলবি আমাকে ব্যাস। ইউনিট 2 আমাদের খতম। আচ্ছা, এবার চলে আয় ইউনিট 1 এ চ্যাপ্টার 2 তে। ইউনিট 1 এ চ্যাপ্টার 2 তে এই
ইউনিট 1 এর চ্যাপ্টার 2, ইউনিট 1 অধ্যায় 1 চ্যাপ্টার 2। সফটওয়্যারের ধারণা। দেখছিস? আচ্ছা, তো সফটওয়্যার ক ধরনের হয়? সফটওয়্যার মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে আহ, ধর আমাদের ফোনে সেটিংস, সেটিংয়ের কাজ কি? সেটিংসের কাজ কি? সেটিং কোনো চেঞ্জেস করলে আমার ফোনের কোনো চেঞ্জেস হয়, হয়তো ব্রাইটনেস কমালে তো দেখা হলো স্ক্রিনের ব্রাইটনেস কমে গেল, বাড়লি বেড়ে গেল, সাউন্ড কমালে সাউন্ড কমে বাড়লো, ব্লুটুথটা অন করলে অন হয়ে গেল। তার মানে এই যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো কি করছে? হার্ডওয়্যারের সাথে কানেকশন রাখছে, তাহলে হচ্ছে কোনো, দ্যাট ইজ কল্ড সিস্টেম সফটওয়্যার। মানে একটা সিস্টেমকে চালাতে গেলে যে ধরনের সফটওয়্যারগুলো সিস্টেমে থাকাটা প্রয়োজন, সেটা হচ্ছে আমার সিস্টেম সফটওয়্যার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে আমরা অ্যাপ বলে যাদেরকে চিনি সব কিছুই, ঠিক আছে? আচ্ছা, এরপরে মানে অ্যাপ্লিকেশন মানে কি, ফেসবুক, অ্যামাজন, যা যা তুই জানিস অ্যাপগুলো। এবারে আসছে হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার মানে হচ্ছে বেসিক্যালি ধর বিভিন্ন অ্যান্টিভাইরাস, তারপরে ধর আমাদের ল্যাপটপের এই যে পোর্টগুলো ড্রাইভার হয়, ঠিক আছে? মানে আমি যদি নর্মালি ওখানে ধর যাই সেটিংসে, না 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 না, ওটা ড্রাইভ, মেমোরি পার্টিশন। ওটা ড্রাইভার মানে হচ্ছে এই 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 যে ড্রাইভারগুলো আছে না, মানে এই যে পোর্টগুলো আছে, এই পোর্টের ড্রাইভার হয়, মানে ওগুলো একটা সফটওয়্যার এগুলো, ঠিক আছে? আমি দেখাচ্ছি না। পেন ড্রাইভটাকে, মানে পেন ড্রাইভের ডেটা যে নিয়ে তোর ডেস্কটপে রাখছে, ওটা একটা সফটওয়্যার। পেন ড্রাইভটা একটা মেশিন, মানে একটা হার্ডওয়্যার ডিভাইস। এই দেখ, ড্রাইভার আপডেট বাকি আছে আমার, ঠিক আছে? লেনোভোর ফার্মওয়্যারটা আর এই দুটো সফটওয়্যার, দেন আমি বুঝিয়ে দিলাম আপনাদের। মানে এই সফটওয়্যারটা এবার আপডেট হচ্ছে, ঠিক আছে? তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে আহ, আমাদের বেসিক্যালি আসছে হচ্ছে বেসিক্যালি ট্রান্সলেটর একটা জিনিস আছে, অপারেটিং সিস্টেম আছে, আর ডিভাইস ড্রাইভার আছে। ডিভাইস ড্রাইভারটা আমরা এখন দেখে নিলাম, এটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার এটাকে সিস্টেম সফটওয়্যার কেন বলছি আমি? রিসেট করে মেশিনটা অফ। এই যে এগুলোকে আমি সিস্টেম সফটওয়্যার কেন বলছি, বিকজ সিস্টেমটাকে চালানোর জন্য এই যে আমি যে ঢোকাবো, এই সফটওয়্যার যদি বারবার আমি আমি আপডেট না করি বা ইনস্টল না করি, তাহলে কিন্তু এগুলো কোনো কাজই করবে না। তার মানে সিস্টেমটাকে চালানোর জন্য এগুলোর প্রয়োজন, তাই এগুলোকে আমরা সিস্টেম সফটওয়্যার বলছি। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে ডিভাইস ড্রাইভার, যেটা দেখলাম, আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ। আর যদি আমার ল্যাপটপে উইন্ডোজ না থাকে, তাহলে এটা চালাবে এটাকে? তোর ফোনটাকে যদি অ্যান্ড্রয়েড ক্র্যাশ করে যায়, ফোন চলবে? কারোর আইফোন থেকে যদি এখন ম্যাক ওএস ক্র্যাশ করে যায়, চলবে না। কেন চলবে না? বিকজ ওগুলো হচ্ছে সফটওয়্যার, মানে ওগুলো হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে সমস্ত কিছু চলে। যারা ল্যাপটপ ইউজ করে তারা হচ্ছে উইন্ডোজ, আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো আমাদের অ্যান্ড্রয়েড, এটা অ্যাপেল ইউজ করে তাদের ম্যাক, ঠিক আছে, বা আইওএস এটা বলে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটর কি জিনিস? ট্রান্সলেটর হচ্ছে আমরা যাই যা লিখি না কেন, যে যা লিখছি না কেন, আমরা আগের দিন পড়েছিলাম যে সব কিছু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, কিন্তু সিস্টেম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না। ও কি বোঝে? ও লো লেভেল ল্যাঙ্গুয়েজটা বোঝে। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্য আমার লাগবে হচ্ছে ট্রান্সলেটর, ঠিক আছে? এবার ট্রান্সলেটের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিশন আছে।
একটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজ হচ্ছে ও আমাদের যে কোডটা, মানে আমাদের যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, ওটাকে বলা হচ্ছে ফার্স্ট অফ অল সোর্স কোড। ঠিক আছে? অ্যাসেম্বলারের কাজ হচ্ছে ও সোর্স কোড থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করিয়ে দেয়। মানে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করিয়ে দেয়। ট্রান্সফারটা করে কে? অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি? কোনখান থেকে কোথায়? হাই লেভেল টু লো লেভেল, মানে সোর্স কোড থেকে অবজেক্ট কোডে। এই মনে রাখবি এগুলো, নাহলে পরীক্ষা দিন ধরতে পারবি না। ঠিক আছে? তাহলে সোর্স কোড থেকে অবজেক্ট কোডে ট্রান্সফার কে করাচ্ছে? অ্যাসেম্বলার। আচ্ছা, এবার যখন ট্রান্সফার করিয়ে দিয়েছি, এবারে কাজ চলে আসছে হচ্ছে কম্পাইলারের। কম্পাইলার হচ্ছে ও সি বল, সি প্লাস প্লাস, এই ধরনের কোড যেগুলো রয়েছে, ঠিক আছে, এই ধরনের কোডগুলোকে কি করছে? রূপান্তর করাচ্ছে। মানে নর্মালগুলোকে অ্যাসেম্বলার করে দিচ্ছে। সি বা সি প্লাস প্লাসের কোড যখন থাকে তখন ওটাকে মানে কনভার্টটা করাচ্ছে কম্পাইলার। যে আমরা যদি বলি দেখবি কম্পাইলার, কম্পাইলেশন এরর, কম্পাইলারে এরর আসছে। হাই ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করতে। হ্যাঁ, মানে একটা হচ্ছে আমার এই টেক্সটগুলো করছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। এবার আমি এবার সিতে কোড লিখে দিয়েছি, ওইগুলো করছে হচ্ছে কম্পাইলার। আর জাভা পাইথন, মানে যেখানে হচ্ছে বলতে পারি যে এখানে হচ্ছে তোর ওই, আচ্ছা সিতে কি হয় না, সি বা সি প্লাস প্লাসে এরা ইয়ে কি বলে, পুরো কোডটাকে একসাথে স্ক্যান করে, করে আউটপুট দেয়, আর প্রোগ্রামকে ওরা স্টোর করে। সি বা সি প্লাস কোডগুলো বলছি, এই জন্য সেখানে কম্পাইলারকে ইউজ করা হয়। বা আমি এটা বলতে পারি যে কম্পাইলারের কাজ হচ্ছে কম্পাইলার পুরো কোডটাকে একবার রিড করে আউটপুটে পাঠিয়ে দেয় এবং ওটাকে স্টোর করে রাখে টেম্পোরারি। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার হচ্ছে পুরো কোডটাকে একবারে স্ক্যান করে না, ও হচ্ছে পার্ট বাই পার্ট করে আর স্টোর করে না। মানে ওই পার্টটা করলো, দেখালো, করলো, হলো, মানে পার্ট বাই পার্ট হতে 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 ও যায় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার ট্রান্সফার করা হয় হচ্ছে জাভা বা পাইথন টাইপের ল্যাঙ্গুয়েজগুলোকে। ঠিক আছে? এবার জাভা পাইথন কি কম্পাইলাতে হবে না? হবে, কিন্তু বেসিক্যালি, আচ্ছা এটা না, এই জিনিসগুলো থিওরিটিক্যালি আলাদা মানা দ্বারা প্র্যাকটিক্যাল লেভেল আলাদা হয়। ঠিক আছে? মানে কম্পাইলার এখন অনেক স্মার্ট হয়ে গেছে, তো ইন্টারপ্রেটার লাগবে না, এরকম ব্যাপারগুলো হয়ে গেছে। ঠিক আছে? বাট আগে হচ্ছে বলতে গেলে তখন ইন্টারপ্রেটার আর কম্পাইলারের ডিফারেন্স হচ্ছে কম্পাইলার কি করে পুরো কোডটাকে একবারে স্ক্যান করে দিয়ে দিচ্ছে, ইন্টারপ্রেটার হচ্ছে পার্ট বাই পার্ট করছে। যেন কম্পাইলার আর ইন্টারপ্রেটার সেমই কাজ করে, কিন্তু প্রসেসটা আলাদা কাজে। কম্পাইলার সি বা সি প্লাস প্লাস কোডে করছে, আর ইন্টারপ্রেটার হচ্ছে জাভা পাইথনে কোডে করছে। ঠিক আছে? কম্পাইলার কম সময় নেয়, আর ইন্টারপ্রেটার হচ্ছে ও দেখে 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 এটা 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 করে বেশি সময় নেয়। ঠিক আছে? পুরোটা স্ক্যান করা না, একটু পুরো স্ক্যান এটা করে করে ইন্টারপ্রেটার। আচ্ছা, এবার আমি যখন কোড লিখছি, তাহলে কোড লেখার জন্য একটা জায়গা লাগবে, সেটাকে আমরা বলি কোড এডিটর। আর কোড এডিটর কি কি আছে আমাদের কাছে? ভিএস কোড আমরা ইউজ করে দেখবি, যেটা আমি ইউজ করি, ভিজুয়াল স্টুডিও কোড। এই যে জিনিসটা, এখানে আমি কোড লিখি, যে কোড লেখা আছে, কোড লেখা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোড। ভিএস কোডে কি করা হচ্ছে? কোড লেখা হচ্ছে। তার মানে কোড এডিটারে এক্সাম্পল বললে আমরা কি এক্সাম্পল দিতে পারি? ভিএস কোড বলতে পারি। আর কি বলতে পারি? নোটপ্যাডে কোড লেখা যায়, ঠিক আছে, নোটপ্যাড বলতে পারি। ভিএস কোডের মতো সেম দেখতে একটা নিচে আছে, এটা হচ্ছে অ্যাটম, তো আমি অ্যাটমও বলতে পারি। আবার আমি একটা একটা আছে সাবলাইম টেক্সট এডিটর, মানে এগুলো অনেক কিছু আছে। ঠিক আছে? তো এরা হচ্ছে কোড এডিটর। এবার ধর কোড এডিটরে কোড লিখে দিয়েছি, লিখে আমি কোডকে রান করালাম। এবার ধর আমি কোড লিখেছিলাম সিতে, সি এর কোডে রান করানোর সময় কাকে ইউজ করা হবে এখনই বললাম?
সোর্স কোড থেকে অবজেক্ট কোডে ট্রান্সফারটাকে করাবে। হ্যাঁ, অ্যাসেম্বলি তো নর্মাল টেক্সট দিবে, আর সিসি প্লাস কোড কে করাবে? কম্পাইলার। গুড। আচ্ছা, এবারে এডিটরে কোড লেখার পর আমরা ইউজ করবো হচ্ছে লিঙ্কারকে। লিঙ্কার হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার যে কি করে, যে মানে আমাদের যে সোর্স কোডটা আছে ওইটার সাথে কিছু কিছু ফাংশনকে যুক্ত করে। মানে কম্পাইলারের কাছে পৌঁছানোর আগে, মানে কম্পাইলার তো কম্পাইলটা করে দিচ্ছে, রাইট? কিন্তু লিঙ্কার আগে হচ্ছে লিঙ্কার ও সোর্স কোডের সাথে কিছু কিছু লাইব্রেরি ফাংশনকে যুক্ত করে। ক্লিয়ার? লাইব্রেরি ফাংশন মানে যেগুলো আরো দরকার, মানে সোর্স কোড একা এনাফ নয় রান করানোর জন্য। কম্পাইলার করার আগে এগুলো করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই না এগুলো বলো। পরে কম্পাইলার করার পরে হয় এটা। মানে কম্পাইল করে দেবে, দেন হচ্ছে অবজেক্ট কোডের সাথে হচ্ছে কিছু ফাংশন অ্যাড করা হয়, সেটা করে দেবে হচ্ছে আমার লিঙ্কার। ঠিক আছে? তাহলে তুই কোড লিখেছিস, তো কোডটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ছিল, ওটা লো লেভেলে চলে গেছে, মানে অবজেক্ট কোডে চলে গেছে। কে করে দিয়েছে এটাকে? কম্পাইলার। এবার ওর সাথে আমার কিছু ফাংশনকে অ্যাড করতে হবে, সেটাকে করেছে এটা লিঙ্কার। ফাংশনকে অ্যাড করে এবার এটা চালানোর জন্য যেখানে চলবে সেখানে লোড করতে হবে র্যামে। এই কাজটা করছে হচ্ছে লোডার। ঠিক আছে? কম্পাইলার তারপর লিঙ্কার তারপর লোডার। লোডার বেসিক্যালি হচ্ছে এবার র্যামে তুলে দিচ্ছে, র্যাম ওটাকে প্রসেস করে চালাচ্ছে। ভুলভাল আসলে ভুল আসবে, ঠিক হলে শেষ হয়ে যাবে, চলবে, শেষ হয়ে যাবে। এবার যদি বাই চান্স ভুল চলে আসে তখন আমি ডিবাগ করতে বসে যাবো। তো ডিবাগারের কাজ হচ্ছে ও ডিবাগ করে বলে, দেখবি আমার এখানে এরার, যদি বাই চান্স কোনো এরার খাই, একটা তুই নিজে ডিবাগ করছিস সেটা আলাদা ব্যাপার। ধর এখানে রান করাচ্ছি আমি, কোনো ভুল নেই, বাট ধর এখানে হচ্ছে আমি একটা কিছু দিয়েছি, পাচ্ছি না তো smart না। এই যে ভুল এসি এখানে বলছি ইনভ্যালিড সিনট্যাক্স, ও দেখ এটা যে ইনভ্যালিড এটা বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে? ও ডিবাগ করেছে তাই। ও বলছে আমাকে তোমার এখানে ভুল আছে, তুমি এটা কেন করতে গেছো? তো ভুলটা ধরে দিল কে? আমার ডিবাগার। গুড। আচ্ছা, তো এডিটর, লিঙ্কার, লোডার, ডিবাগার হয়ে গেল। ঠিক আছে? এবার আমি যেগুলো বলেছি সেইগুলোই এখানে ডিটেলসে বলা আছে। এই যে সেটা হচ্ছে তোর একাধিক অবজেক্ট ফাইল সংযুক্তিকরণ। এটা না, এগুলো রিভিশ মানে একবার রিডিং করে চলে যাবি, এগুলো মনে রাখতে হবে ওরকম না, কিন্তু কাজগুলো মনে রাখতে হবে যে লিঙ্কারের কাজটা কি হচ্ছে, লোডার কি কাজ করছে, ডিবাগার কি কাজ করছে, কম্পাইলার কি কাজ করছে, ইন্টারপ্রেটার কি কাজ করছে, ব্যাস। আচ্ছা, এবার চলে আসছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেট করা। আচ্ছা, বেসিক্যালি আমার ডেস্কটপে বা ল্যাপটপে বা ফোনে যা হবে না কেন প্রত্যেকটা কাজ কি করবে? অপারেটিং সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এবার অপারেটিং সিস্টেম বেশ কিছু ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজারের মধ্যে হচ্ছে মানে একটা অপারেটিং সিস্টেম যেখানে একটা ইউজারই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? এবার সিঙ্গেল ইউজারের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সিঙ্গেল টাস্কিং। আচ্ছা, সিঙ্গেল ইউজার মানে কি বললাম? ইউজার ওখানে একজন। এবার একজন ইউজার অপারেটিং সিস্টেমে কোনো একটা কাজ যদি করতে যায় তখন যদি সিঙ্গেল টাস্কিং হয়, সিঙ্গেল টাস্কিং মানে
একটা কাজই একটা সময় করতে পারবি তুই, তুই অন্য কিছু পারবি না। মানে আমার যেমন কি হচ্ছে, এটা চলছে ব্যাক এন্ডে, হচ্ছে আমার মিটিং চলছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি ইয়েকে কি বলে তোর রেকর্ডিংটা অন করে রেখেছি। আমার এখন এখানে এতগুলো ট্যাব খোলা আছে। কেন খোলা আছে? বিকজ উইন্ডোজ মাল্টিটাস্কিং বলে, বুঝা গেল? আচ্ছা, তাহলে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি আসছে? একটা হচ্ছে আমার সিঙ্গেল টাস্কিং, মানে একটা কাজ একটা সময় একজন একই, মানে একটা সময় একটা কাজই হবে। সিঙ্গেল টাস্কিং এর এক্সাম্পল কি আছে? এমএস ডস। ডস অপারেটিং সিস্টেমে কি হয়? ফার্স্ট অফ অল ওটা সিঙ্গেল ইউজার, মানে একজন ইউজ করতে পারে। সেকেন্ড কথা হচ্ছে একজন একটা সময় একটা কাজই করতে পারে। এবার মাল্টিটাস্কিং এ আসছে হচ্ছে উইন্ডোজ। আগেকার দিনে উইন্ডোজ সিঙ্গেল ইউজার উইন্ডোজ ছিল, ঠিক আছে, ওখানে একটা ইউজার কিন্তু অনেকগুলো কাজ করতে পারে। তো সিঙ্গেল ইউজারের মধ্যে মাল্টিটাস্কিং এর এক্সাম্পল উইন্ডোজ আসছে। সেকেন্ড আসছে হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার মানে অনেকগুলো ইউজার একটা অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে, ঠিক আছে। তার এক্সাম্পল কি? ইউনিক্স আর উইন্ডোজ এনটি, মানে ওখানে অনেকগুলো ইউজার কাজ করতে পারছে। এবার আছে মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম। এর মানে হচ্ছে অনেকগুলো ইউজার অনেকগুলো কাজ করতে পারছে। এক্সাম্পল, চোখ বন্ধ করে উইন্ডোজ। লিনাক্স হয় অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস, আইওএস, ঠিক আছে। আচ্ছা, এবার আছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রসেসিং মানে ও মাল্টিপল টাস্ক প্রসেস করতে পারছে আবার, মানে সব কিছু হচ্ছে ওখানে, কোনো ব্যারিয়ারে নেই। কিন্তু এখানে কি হয়, মাল্টিটাস্কিং যখন মাল্টি প্রসেসিং হয় ওখানে না অনেক মানে বিশাল কাজ হয় অ্যামাউন্টের। তো ওটা আরো অনেক বেশি ভালো বলতে পারিস। লাস্ট আছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। টাইম শেয়ারিং মানে হচ্ছে এই ধরনের অপারেটিং সিস্টেমে কি হয়, প্রত্যেকের কাজের জন্য টাইম থাকে একটা। মানে 12টাকে ধর বললাম আমি যে 3টে থেকে 4টে অবধি আমি কাজ করতে পারবো, 4টে বেজে গেলে 5টা অবধি আপ টু তুই কাজ করতে পারবি, 6টা অবধি এ কাজ করতে পারবো। এরম ভাবে আমি টাইম ওয়াইজ অপারেটিং সিস্টেমকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, ক্লিয়ার? এটা হচ্ছে আমার টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার ওরকম তো সিঙ্গেল ইউজার যেটা সিঙ্গেল ইউজারের টাইমের বাউন্ডারি থাকে না, তুই নিজে আস্তে আস্তে সারাদিন কর। টাইম শেয়ারিং টাইমের একটা বাউন্ডারি আছে, এর বাইরে বাউন্ডারি যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে সমস্ত অ্যাপ্লিকেশন। আমার এখানে তো রেকর্ডিং হচ্ছে, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডাউনলোড করেছে এটা। ক্রোম চলছে, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আমি কাজগুলো করছি বেসিক্যালি এখন। তো এর সুবিধা অসুবিধা করে নিবি, উদাহরণ জানিস অলরেডি, ঠিক আছে। নোটপ্যাড, তারপরে এক্সেল, ওয়ার্ড, ক্রোম, যে কোনো গেমের ওয়েবসাইট, গেমের অ্যাপ্লিকেশন বল, এডিটার অ্যাপ্লিকেশন বল, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বেসিক্যালি যেটা আমরা ইউজ করছি। এরপরে চলে আসছে হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার বৈশিষ্ট্য। এটা পড়ে নিবি। ইউটিলিটি সফটওয়্যার মানে ফার্স্টে করে দিয়েছিলাম বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো, এখানে আছে ওগুলো, ঠিক আছে। এই যে কুইকহিল, নর্টন, ক্যাসপারস্কাই, অ্যাভাস্ট, ভাইরাসের সফটওয়্যার এগুলো, অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো দেখবি। বল না কুইকহিল লাগা ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, মানে ইউটিলিটি সফটওয়্যার যেগুলো এখানে লেখা আছে না, এগুলো অ্যাকচুয়ালি এখনকার দিনে কোনো ভ্যালু নেই। কারণ উইন্ডোজ ডিফেন্ডার, মানে এই যে উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে, এটা ইটসেলফ এখনো মার্কেটের সবচেয়ে বেস্ট জিনিস, এটা উইন্ডোজ আমাদের ফিচে দেয়, ঠিক আছে। বরঞ্চ এখন তুই এই ধরনের সফটওয়্যার ইউজ করলে মেশিন স্লো হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরো কিছু রয়েছে ডিস্ক ক্লিনার, দেখি ছোটবেলায় বা ফোনে হয়তো ইউজ করেছি, ক্লিন করলে এরকম ফ্যান ফ্যান ঘুরে দেখায় যে সব নোংরা হয়ে গেছে, এই ধরনের জিনিসগুলো আছে। এই হচ্ছে গল্প, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে অপারেটিং সিস্টেমের রেসপেক্টে যে ইউজার ইন্টারফেসের ধারণা। কিছু কিছু অপারেটিং সিস্টেম না জিইউ জিইউআই বেসড হয়। জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ। মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি হয়, সমস্ত জিনিস ক্লিকেবল, মানে এই যে কোনো কাজ ক্লিক করে করা যায়। আমি যদি নোটপ্যাডটা ওপেন করতে আমাকে যখন কোড লিখতে হতো, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে CUI ইন্টারফেস, মানে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। GUI মানে হচ্ছে আমি গ্রাফিক্যালি, মানে এরকম আমি ছবির মধ্যে ক্লিক করে কাজ করতে পারছি। ধর আমি এটাকে ডিলিট করবো, আমি এখানে ক্লিক করলাম, এখানে ডিলিট অপশন আছে, প্রেস করে ডিলিট হয়ে যাবে। কিন্তু ধর যদি এটা GUI বেসড না হতো, অ্যান্ড্রয়েড আমার উইন্ডোজটা, তখন সমস্ত কাজ, এই যে ক্লিক করে এটা খুলে গেল, সমস্ত কাজ আমাকে এখানে কোড লিখে লিখে করতে হতো। হ্যাঁ, আগে যেরকম ডজে করতো। আগে যেমন ডসে করতিস, ঠিক আছে, ওখানে কোড লিখে লিখে করতে হতো। ডসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই CUI বেস। আর উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স, তারপরে তো ম্যাক ওয়েস, সবই হচ্ছে আমার GUI বেস। ঠিক আছে, ডাউট আছে কোনো? ডিপ করে নিবি জায়গাটা। এবার আস্তে আস্তে লিনাক্স, লিনাক্সের কি হয়, কবে আবিষ্কার হয়েছিল, এগুলো জাস্ট লাগবে না, জাস্ট একবার ডিং মারবি, ভুলে গেলাম প্রবলেম নেই। ঠিক আছে, করে যেটা প্রয়োজন, যেটা লাগবে এবার সেটা আমি করে দিচ্ছি। করলে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স দুটোই সিলেবাস শেষ আজকে। ঠিক আছে, আচ্ছা। জেরাক্সগুলো আমার কাছে রয়েছে, পরের দিন আসলে নিয়ে নিবি। আর 10 মিনিট লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো লিনাক্সের মধ্যে, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এবার আছে লিনাক্স, লিনাক্সের বিভিন্ন কমেন্টগুলো আনতে হবে। ঠিক আছে, ফার্স্টে আসছে লিনাক্সের কমেন্টের মধ্যে, ফার্স্টে আসছে হচ্ছে এলএস। এলএস মানে বেসিক্যালি লিস্ট। এই কমেন্টটা ইউজ করা কেন? লিস্টস ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ in the current working directory. With options, it can show more details such as permissions, size, and modification dates. মানে এ কি করে, এ হচ্ছে কোনো একটা কারেন্ট ডিরেক্টরিতে, ডিরেক্টরি মানে ফোল্ডার, ঠিক আছে, কোনো একটা ফোল্ডার যখন দাঁড়িয়ে আছিস, ওই ফোল্ডারে থাকা সমস্ত ফাইলগুলো লিস্ট তোকে দিয়ে দেবে, তো তোমার কাছে এই ফাইলগুলো আছে। মানে আমি যদি এখন ধর এই ফোল্ডারে দাঁড়িয়ে থেকে যদি এখন এলএস কে মারি, তখন এইটার লিস্ট চলে আসবে আমার কাছে। ডকুমেন্টে হ্যাঁ, মানে কোন কোন ফাইলগুলো আছে এই লিস্টটা বেরিয়ে যাওয়ার কাছে। আচ্ছা, এরপর আছে পিডব্লিউডি। পিডব্লিউডি ফুল ফর্মটা হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এ কি করে, এ হচ্ছে তুই এখন যেই পাথে রয়েছিস সেই পাথটাকে প্রিন্ট করে দেবে। মানে আমি যদি এখন পিডব্লিউডি প্রেস করি, তাহলে আমার কাছে আউটপুট আসবে হচ্ছে এই পাথটা, এই যে এই পাথটা আমার আউটপুট দিয়ে দেবে, তুমি এই পাথে রয়েছো। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমি এখন এখানে করতে পারবো না কেন? আমারটা লিনাক্স নয়, তাই উইন্ডোজ। আর এই কমেন্টগুলো লিনাক্সে কমেন্ট, আমি জাস্ট বোঝাচ্ছি, মানে দিলে কি হবে এটা দেখাচ্ছি আমি। এবার আছে সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, মানে তুই যে ফোল্ডারে রয়েছিস ওখান থেকে
অন্য কোনো ফোল্ডারে যাওয়ার জন্য আমাকে এই সিডি কমেন্টটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তার মানে পরীক্ষা দিয়ে কোয়েশ্চেন আসে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ডাইরেক্টরি টু অ্যানাদার, বা ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ফোল্ডার পাথ টু অ্যানাদার, which command should you use? তখন কি বলবি? সিডি, চেঞ্জ ডাইরেক্টরি। এরপরে আছে mkdir, মেক ডাইরেক্টরি। মানে ধর আমি যদি এখন এখানে দাঁড়িয়ে একটা mkdir মারি, তখন এখানে হচ্ছে আমার একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে, মানে নতুন ফোল্ডার বানিয়ে দেবে আমাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে rmdir, রিমুভ ডিরেক্টরি। এ কি করবে? এ হচ্ছে কোনো একটা ফাইলকে বা কোনো একটা ফোল্ডারকে বেসিক্যালি লোকেশন থেকে সরিয়ে দেবে, রিমুভ করে দেবে। ঠিক আছে? ডিলিট করে দেবে। আচ্ছা, এরপরে আছে টাচ। টাচ হচ্ছে তুই, মানে আমি ধর লিখলাম টাচ রিপোর্ট টিএক্সটি, ঠিক আছে? ও কি করবে? যদি রিপোর্ট টিএক্সটি নামে যদি কোনো ফাইল থাকে, তাহলে ওই ফাইলে যে টাইম স্ট্যাম্পটা ছিল ওটাকে চেঞ্জ করে আপডেট করে দেবে। টাইম স্ট্যাম্প মানে তুই দেখবি যে কোনো যখন ফাইল খুলবি না, ডিটেলসে গেলে বা প্রপার্টিসে গেলে থাকে যে এই ফাইলটা এই সময় এই দিনে ক্রিয়েট করা হয়েছিল। মানে ধর আমি যদি এখন দেখি, ধর এখন তো আমি এই পিডিএফটা বানালাম ওয়ার্ড থেকে, ঠিক আছে? এই যে টাইম দেওয়া আছে অলরেডি, ওখানে কিছু করলে আবার আপডেট হয়ে যাবে। মানে এখনকার টাইমটা দেখিয়ে দেবো তখন তুই যদি টাচকে লিখিস। ঠিক আছে? Delete হয়ে গেল। হ্যাঁ। আর যদি ও না থাকে তাহলে একটা এমটি ওই নামের ফাইল ও বানিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে টাচ। এবার আসছে হচ্ছে ক্যাট। ক্যাট হচ্ছে ও কোনো একটা ফাইল বা এক বা একাধিক ফাইলকে প্রিন্ট করিয়ে দেবে। It displays the content of one or more files. মানে কোনো ফাইলের মধ্যে কি আছে জানতে চাইলে তখন আমি ক্যাট ইউজ করবো। ঠিক আছে? সিনট্যাক্সটা হচ্ছে ক্যাট বলে ফাইলের নামটা লিখতে হবে আমাকে। আচ্ছা, এবার যে কপি, কপিটা মানে বুঝতে পারছিস, কোনো একটা ফাইলে একটা কিছু রয়েছে, এখান থেকে কপি করে ওখানে নিয়ে চলে যেতে হবে, তার জন্য সিপিকে ইউজ করতে হবে। আচ্ছা, পরীক্ষা কিন্তু এরকম ভাবে দিয়ে দেবে, হ্যাঁ? মানে ধর বললো যে কোনটা ইউজ করো, অপশন এ সিপি, অপশন বি সিপিওয়াই, অপশন সি সিওপিওয়াই, অপশন ডি সিপিওয়াই। এগুলো কিন্তু ভুলে যাবে তখন। এটা সবারই আছে তো। ঠিক আছে? সবারই আছে এগুলো। হ্যাঁ, সবারই আছে, সবারই আছে আর কি, ওপরে ঠিক ঠিক করে দিতে হবে। হ্যাঁ, আমি এটা বলছি, বলছি কম্পিউটার সায়েন্স, শুধু কম্পিউটার সায়েন্সে আসবে, আমার কম্পিউটার সায়েন্সের সবারই আছে। ইউনিট 1-2 মানে এর আগে আমি মানে আজকে প্রথমে বা আগের দিন যা যা করিয়েছি সেই সবগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সেরও আসবে, অ্যাপ্লিকেশনেরও আসবে। ঠিক আছে? অনলি সি এর বেসিক কোয়েশ্চেন্স গুলো কম্পিউটার সায়েন্সে এক্সট্রা করে আসবে, আর এক্সেল এর কোয়েশ্চেন্স গুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন এক্সট্রা করে আসবে। ঠিক আছে? কিন্তু ওই কোড দিয়ে টাইম কমপ্লেক্সিটি এই ওই সেই সবগুলো সবারই আসবে, কারণ এগুলো চ্যাপ্টার 1 আর 2 তে আছে। 3টা দুজনে আলাদা। আচ্ছা, এরপরে আছে এমভি। এমভি হচ্ছে মুভ। মুভটা ইউজ করা হচ্ছে মুভ ডিরেক্টরি। একটা ফাইল করার সময় এখান থেকে ওখানে ওই ফোল্ডারে মুভ করাচ্ছি আমি, মুভ মানে বুঝিস তো? তো এমভি হচ্ছে মুভ ডিরেক্টরি। এগুলো ভুলে যাবে না, হ্যাঁ? মানে অনেক সময় ভুলেই যায়, সিপি হবে না সিপিওয়াই হবে না সিওপিআই হবে, ছাক্কা নামার থেকে বেরিয়ে যাবে কিন্তু ভুল করলে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আরএম। আরএম হচ্ছে রিমুভ, মানে বেসিক্যালি ডিলিট করার জন্য রিমুভ। ঠিক আছে? জিআরইপি। জিআরইপি হচ্ছে গ্লোবাল রেগুলার এক্সপ্রেশন প্রিন্ট। মানে হচ্ছে ধর একটা ফাইল আছে, তুই চাইছিস কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ওর মধ্যে রয়েছে কিনা দেখতে। প্যাটার্ন মানে হচ্ছে ধর স্টুডেন্ট বলে কোলন, স্টুডেন্ট স্টুডেন্ট কোলন, এই পার্টিকুলার জিনিসটা ওর মধ্যে কোনোভাবে কোনো জায়গায় আছে কিনা, বা তুই চাইছিস ধর তোর নামটা আছে কিনা দেখার জন্য, তখন আমি জিআরপি ইউজ করবো। প্যাটার্ন মানে হচ্ছে ওই ধাঁচটা, মানে এই লেখাগুলো আছে কিনা চেক করছি। ফিল্টারটা এবার থাকে না যে আপনি এক্সেল করার জন্য ফিল্টার বলে একটা ছিল। হ্যাঁ, ফিল্টার ফিল্টার ফিল্টারটা হচ্ছে এখানে জিআরপি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মোড।
মোডটা মানে হচ্ছে displays the content of a file one screen at a time, allowing you to scroll through a large file easily. মানে মোরকে ক্লিক করলে করা হবে, ওই ফাইলে সমস্ত কন্টেন্ট একবারে প্রিন্ট হয়ে যাবে, তুই স্ক্রোল করে করে ওটা পড়তে পারবি, অনেক বড় ফাইল হলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে ইকো, ইসিএইচও। ইকো হচ্ছে কোন একটা স্ট্রিংকে বা ভেরিয়েবলকে প্রিন্ট করতে লাগছে। যদি ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখিস, তাহলে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ডটা ডিসপ্লে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, ডেট আছে, ডেট মানে কারেন্ট ডেট প্রিন্ট হবে। ক্লিয়ার আছে, ক্লিয়ার মানে পুরো স্ক্রিনটা ভরে যাবে, মানে তুই এতক্ষণ ধরে যা যা করেছিস পুরো ভরে গেছে, ক্লিয়ার মারলে ব্ল্যাঙ্ক হয়ে নতুন করে আবার খুলবে। লিনাক্স আর ডট কি সেম? প্রায় একই, মানে জিনিসগুলো একই। এই জিনিসগুলো কিন্তু উইন্ডোজে করা যায়, বা কমেন্টগুলো আলাদা হয়ে যাবে। মানে এরকম না, মানে উইন্ডোজ কিন্তু, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি, হ্যাঁ কমেন্ট, এগুলোকে লিখে কাজ করা হয়, বাট আমরা করি না, আমরা জিওআই ইউজ করি। মানে ধর, এগুলো তোরাই ইউজ করবি কলেজ, যখন প্রজেক্ট বানায় তখন ইউজ করতে। ধর এইখানে রয়েছি আমি, ঠিক আছে, ধর আমি কোনটা ফাইল পাথ দিচ্ছি, ধর এটা 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 দেবো না, ধর তা সেটুকু দিলাম, ঠিক আছে, তাই আমি ভুলে গেছি এগুলো এগুলো দাঁড়া। সিরিজে দিতে হবে, ভালো না? আচ্ছা ব্যাক করতে হবে মুশকিল হবে। এক্ষুনি হয়ে গেছে, এই দেখ আমি ডিআইআর লিখলাম, উইন্ডোজ অ্যাকাউন্টে ডিআইআর, ও আমার ইউআই ফোল্ডারে যা যা আছে সমস্ত কিছু দেখিয়ে দিল। বেসিক্যালি উইন্ডোজ জিইউআই বেসড অ্যাজ ওয়েল অ্যাজ সিইউআই বেসড। মানে আমি চাইলে উইন্ডোজে সব কিছু এখানে কমেন্ট লিখে করতে পারি, আমি চাইলে ধর আধারের পিডিএফটাকে ডিলিটও করতে পারি এখানে কমেন্ট লিখে, তো সব কিছু মানে তুই যা যা করতে পারিস এরকম স্ক্রিনে ক্লিক করে সব কিছু এরকম কমেন্ট লিখে করানো যায়। এডিট করা থেকে এডিট। হ্যাঁ সব কিছু করতে পারবি, কিন্তু ডস অপারেটিং সিস্টেম বা ডসে স্পেসিক্যালি মানে বলতে পারিস, ডসে যা করতে হবে কমেন্ট লিখে করতে হবে, ওখানে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে ক্লিক করে চলে এসে করে দিচ্ছে, এটা পসিবল না। ঠিক আছে, তো ওর জন্য কমেন্টগুলো আমাদের লিনাক্সে কমেন্টগুলো আছে পরীক্ষায়। তো আচ্ছা লাস্টে হচ্ছে সিএল, সিএল হচ্ছে ক্যালেন্ডারে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? সানিয়া, ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে সিলেবাস শেষ।
পরে করো বাকিগুলো, প্র্যাকটিক্যালের জন্য দেরি আছে। হ্যাঁ, আমি যেগুলো করেছি এগুলো ফার্স্ট সেমে, আমি বলছি এখনো মানে কথা বাকি আছে, আমাদের পড়ানো হয়ে গেছে। এই এটা আমি ওকে দিয়ে দিলাম, তোরা এখান থেকে করে নিবি। আচ্ছা, এবার তোদের কাজ, যাতে কম্পিউটার সায়েন্স আছে, তোদের কাজ হচ্ছে আমি কালকেও বলে দিয়েছি, সেটা হলো বই থেকে সি এর এমসিকিউ যা যা আছে সলভ করে কালকে রাতে দেখানো আমাকে, যে ডাউট কোথায় কোথায় আছে, ঠিক আছে? আর আমি কিছু কোয়েশ্চেন করি দেবো এক্সট্রা, বাট আমি হয়তো 10-15টা করাবো হয়তো, তোরা হচ্ছে ওরকম যতগুলো আছে সলভ করে আমাকে দেখাবি কালকে রাত 10টার সময়, ঠিক আছে? আর এক্সেল ভিডিওটা আমি পাঠিয়ে দেবো আজকে। হ্যাঁ বল, কি? তাহলে না করতে পারলে অ্যাটলিস্ট কোনগুলো আটকাচ্ছে মার্ক করে রাখবি আজকেই, ঠিক আছে? যেটা কালকে আমার দেখাবি বেসিক্যালি, যে এইগুলো প্রবলেম হচ্ছে বলে দেওয়া হবে, ঠিক আছে? কালকে এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাস তোদের নেবো, ঠিক আছে? তোদেরটা কবে আছে জানো? তোদেরটা বুধবার রাতে মনে হয় এক্সেলের আছে, ঠিক আছে? হ্যাঁ, তোদেরটা হচ্ছে ইয়ে করবি, কি বলে, এক্সেল ভিডিওটা আমি আজকে পাঠিয়ে দেবো পারলে রাত্রেবেলা। এক্সেলে যেটা পাঠিয়ে দিয়েছিলাম আমি, মনে আছে শিটটা, অনেকগুলো পেজ ছিল, ওটা পুরো সলভ করে মঙ্গলবার দিন প্রবলেম কোনগুলো আছে আমাকে বলা। ও সরি, বুধবার, হ্যাঁ বলো। আচ্ছা, এটা সায়েন্সের অ্যাপ্লিকেশনের কাজ, সেকেন্ড কাজ সবারই সবারই কাজ, সেটা হলো আমি এখন যে লাস্ট 3টে পাঠালাম পিডিএফ, সলভ করে ফেলা মঙ্গলবারের মধ্যে। মঙ্গলবার দিন ওটার আমি অ্যান্সারের সেট পাঠিয়ে দেবো, ঠিক আছে? কারণ শুক্রবার দিন ইউনিট 2 পুরোটা পরীক্ষা থাকবে, শুক্রবার দিন ইউনিট 2 এর এক্সাম থাকবে। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার ইউনিটের মধ্যে আছে, আমি লিখে দিতে হবে তো। কালকে লিখে দিয়েছিলাম আমি, হয়ে গেল। যে এক্সাম ইউনিট 2 মানে প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, যেটা পুরোটা, ওখানে 3টে চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে আমরা আজকে শেষ করলাম ফার্স্টে, ঠিক আছে? এখানে কিন্তু ভিত্তিটা বিগমে সব কিছু আছে। আচ্ছা, প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, এটা আমি বলবো করে ইংলিশে, ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ প্রোগ্রামিং, হ্যাঁ, ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ প্রোগ্রামিং, ইউনিট 2, এটা পুরোটা। এক্সামটা ছিল হচ্ছে 12:30 থেকে, আর শনিবার দিন কি কিসের এক্সাম থাকবে? এক্সেলের, ঠিক আছে? এটা কি বারে, এটা কোনটা? ইউনিট 2 ইউনিট 2 কি বারে আছে? ইউনিট 2 29 শুক্রবার। আর পরের শুক্রবার, মানে এই শুক্রবার তো হয়ে গেল, পরের শুক্রবার মানে 5 তারিখটা হোল সিলেবাস, 6 তারিখ হোল সিলেবাস।
এই 30 তারিখটায় সি এর এক্সাম। ইউনিট 3 এটা আছে, রাইট? আর অ্যাপ্লিকেশনদের এক্সেলের এক্সাম